ইয়ে না, তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ের পর আমি আপুরটাকে আমার ঘরে কেন নিব? আমার একটা স্ট্যাটাস আছে, আমি পারবো না এসব ফালতু সামলা নিতে। তানভীরের এমন কথায় ড্রয়িং রুমের মাঝখানে থমথমে নিস্তব্ধতা নেমে আসলো। সবার দৃষ্টি এখন তানভীর আর ইয়ানার দিকে। ২৬ বছর বয়সী ইয়ানার কোলে তার মৃত বড় বোনের ৬ বছরের ছোট্ট মেয়ে লিয়ানা ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। তানভীরের রাগী গলার আওয়াজে বাচ্চাটা কেঁপে উঠল। ইয়ানার বুকের ভেতরটা ধক করে উঠল। ইয়ানা লিয়ানাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইয়ানার চোখে পানি চলে আসলেও সে নিজেকে শক্ত করে তানভীরের চোখের দিকে তাকিয়ে বলল, আপদ? তুমি লিয়ানাকে আপদ বলছো? তানভীর, ও তো একটা ছোট্ট বাচ্চা, ওর তো আমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। তুমি তো আমাকে কথা দিয়েছিলে বিয়ের পর লিয়ানা আমাদের সাথেই থাকবে। এখন হুট করে বিয়ের কথা পাকাপাকি হওয়ার দিন তুমি এসব কি বলছো? আমার ছেলে একদম ঠিক বলছে ইয়ানা। তুমি কি ভেবেছো তোমার ওই মরা বোনের মেয়েকে আমরা আমাদের বাড়িতে জায়গা দিব? এমনিতেই তোমার বয়স ২৬ পার হয়ে গেছে। এই বয়সে একটা ধাড়ি মেয়েকে আমার ছেলে দয়া করে বিয়ে করতে রাজি হয়েছিল, আর তুমি কি না একটা এতিম বাচ্চাকে আমাদের ঘাড়ে চাপাতে চাইছো? বেআইন সাহেব, আপনারা এসব কি বলছেন? আমার মেয়েটা তো আপনাদের ছেলের চেয়ে বয়সে ৩ বছরের ছোট, আর লিয়ানা তো খুব শান্ত বাচ্চা। ও আপনাদের কোনো ডিস্টার্ব করবে না। আপনারা দয়া করে বিয়েটা ভেঙে দিয়েন না। সমাজের মানুষ জানলে আমাদের মেয়েটাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, ওর ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। নাফিসা বেগম কাঁদতে কাঁদতে জাকিয়া বেগমের হাত ধরতে গেলে জাকিয়া বেগম এক ঝটকায় হাতটা সরিয়ে নিলেন। ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো নিজের মায়ের এই অপমান দেখে। ইয়ানা লিয়ানাকে সোফায় বসিয়ে রেখে সামনে এগিয়ে গিয়ে নিজের মায়ের হাত ধরে টেনে তুলে অত্যন্ত শক্ত আর রাগী গলায় বলল, মা, তুমি কেন ওদের পা ধরছো? যে মানুষটা একটা এতিম বাচ্চাকে আপদ বলতে পারে, তার সাথে আমি আমার জীবন কাটাতে চাই না। তানভীর, তুমি যদি লিয়ানাকে মেনে নিতে না পারো তাহলে আজ এই মুহূর্তেই আমাদের সম্পর্ক শেষ। আমি আমার ভাগ্নিকে রাস্তায় ফেলে তোমার সাথে সংসার করতে পারবো না। বাহ, এত তেজ তোমার! বয়সের ভারে তো এমনিতেই তোমার বাজার দর কমে গেছে। আমি ছেড়ে দিলে তোমায় কে বিয়ে করবে শুনে? ওই বাচ্চারা আয়াগিরি করেই তোমার সারা জীবন কাটাতে হবে। তোমার মতো একটা রিজেক্টেড মেয়েকে আমি নিজে লাথি মেরে আমার জীবন থেকে বের করে দিচ্ছি। তানভীরের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে সজোরে একটা ঘুষি তানভীরের মুখের ওপর এসে পড়ল। ঘুষির আঘাতে তানভীর ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল। তানভীরের মুখ থেকে রক্ত বেরিয়ে আসলো। ড্রয়িং রুমের সবাই চমকে উঠে পেছনের দিকে তাকালো। ১৯ বছরের ইভান রাগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে আছে। ইভানের চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে আছে। ইভান হলো ইয়ানার বাবার খুব কাছের বন্ধু ইস্তিয়াক আহমেদের ছোট ছেলে। ভার্সিটিতে রকচটা আর জেদি স্বভাবের জন্য সবাই তাকে ডেভিল বলে ডাকে। ইভান ফ্লোরে পড়ে থাকা তানভীরের কলার চেপে ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, তুই কোন সাহসে ওনাকে রিজেক্টেড বললি কুত্তার বাচ্চা? তুই ওনাকে লাথি মারবি? আজ আমি তোকে এমন লাথি মারবো যে তুই সারা জীবন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। ইভান এলোপাথারি তানভীরকে খুশি মারতে শুরু করলো। ইভানের প্রতিটা খুশিতে যেন প্রচন্ড আক্রোশ লুকিয়ে আছে। তানভীর ব্যথার কোকাতে লাগলো। জাকিয়া বেগম চিৎকার করে উঠলেন। ইস্তিয়াক আহমেদ দৌড়ে এসে ইভানকে পেছন থেকে টেনে ধরে ধমক দিয়ে বলল, ইভান, ছাড় ওকে। তুই কি ওকে মেরে ফেলবি নাকি? ছেড়ে দে বলছি। বাবা, তুমি আমাকে ছাড়ো। এই জানোয়ারটা ইয়ানাকে অপমান করেছে, ওনার বয়স নিয়ে কথা বলেছে। আমি ওকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। ইস্তিয়াক আহমেদ অনেক কষ্টে ইভানকে তানভীরের ওপর থেকে সরিয়ে আনলো। ইভানের বুকের ওঠানামা দেখে বোঝা যাচ্ছে তার রাগ এখনো বিন্দুমাত্র কমে নাই। তানভীর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে নিজের মায়ের হাত ধরে দরজার দিকে যেতে যেতে বলল, এই অপমানের চরম প্রতিশোধ আমি নেবই না। তুমি দেখে নিও, তোমায় আমি রাস্তায় নামাবো। তোমার এই পিচ্ছি বডিকে তোমাকে সারা জীবন বাঁচাতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তানভীর আর তার মা গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। নাফিসা বেগম ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ইয়ানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার পুরো পৃথিবীটা যেন এক নিমেষে এলোমেলো হয়ে গেল। একটু আগের স্বপ্নগুলো এখন কাচের টুকরোর মতো ভেঙে ফ্লোরে ছড়িয়ে আছে। ইস্তিয়াক আহমেদ ফ্লোরে বসে নাফিসা বেগমের মাথায় হাত রেখে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ভাবি, আপনি একদম কাঁদবেন না। তানভীরের মতো একটা কাপুরুষের সাথে ইনার বিয়ে না হয়ে খুব ভালোই হয়েছে। আমার বন্ধু আকবর বেঁচে নাই, কিন্তু আমি তো বেঁচে আছি। আমি থাকতে আমার বন্ধুর মেয়ের কোনো অসম্মান হতে দেব না। আজই ইয়ানার বিয়ে হবে।
ইস্তিয়াক আহমেদের কথা শুনে সবাই চমকে উঠল। ইয়ানা অবাক হয়ে ইস্তিয়াক আঙ্কেলের দিকে তাকালো। নাফিসা বেগম চোখ মুছে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান, আপনি এসব কি বলছেন? এখন ইয়ানাকে কে বিয়ে করবে? আর লিয়ানার দায়িত্বই বা কে নেবে? সমস্ত আমাদের মেয়েটাকে ছিঁড়ে খাবে। সবাই বলবে ওর চরিত্রে কোনো দোষ ছিল, তাই বিয়ের দিন ছেলে চলে গেছে। সমাজকে আমি ভয় পাই না ভাবি। ইয়ানার বিয়ে আজ এই বাড়িতেই হবে। আমার ছেলে ইভান আজ ইয়ানাকে বিয়ে করবে, আর নিয়ানার দায়িত্ব আমার ছেলে নেবে। ইস্তিয়াক আহমেদের এই কথা শুনে ড্রয়িং রুমে যেন বোমা ফাটলো। ইয়ানার পুরো শরীর অবশ হয়ে আসতে লাগলো। ইভান স্তব্ধ হয়ে নিজের বাবার দিকে তাকিয়ে রইল। ইয়ানা মাথা নেড়ে দ্রুত সামনে এসে বলল, আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ইভান তো আমার চেয়ে 7 বছরের ছোট। ও তো সবে ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে। আমি এমবিএ শেষ করেছি। ও তো একটা বাচ্চা ছেলে। ও কিভাবে আমার স্বামী হবে? আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। ইয়ানা মা, বয়সের ফারাক দিয়ে জীবন মাপা যায় না। তুমি ইভানকে ছোট বলছো, কিন্তু ও তো তোমার বিপদে ঠিকই ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমি জানি আমার ছেলেটা রক্সটা, কিন্তু ও তোমায় কখনো অসম্মান করবে না। ও তোমার মর্যাদা রাখতে পারবে। কিন্তু আঙ্কেল, এইটা তো একটা জীবন। ইভানের তো একটা সুন্দর জীবন পাওয়ার কথা। আমার মতো একটা 26 বছরের মেয়ে আর একটা এতিম বাচ্চার দায়িত্ব ও কেন নেবে? ওর বন্ধুরা শুনলে ওকে নিয়ে হাসাহাসি করবে। আমি ওর জীবনটা নষ্ট করতে চাই না আঙ্কেল। দয়া করে আপনি এই জেদ করবেন না। ইয়ানার গলায় তীব্র আকুতি। সে কিছুতেই চাইছে না তার জন্য একটা 19 বছরের ছেলের জীবন নষ্ট হোক। কিন্তু ইস্তিয়াক আহমেদ ইয়ানার কথা না শুনে ইভানের দিকে ঘুরে দাঁড়ালো। ইস্তিয়াক আহমেদ ইভানের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কড়া গলায় বলল, ইভান, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, তাহলে আজ তুই ইয়ানাকে সম্মান দিয়ে এই বাড়িতে নিজের বউ করে নিবি। আর যদি তুই রাজি না হোস, তাহলে আজ থেকে তোর সাথে আমার বাবার ছেলে সম্পর্ক শেষ। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। ইস্তিয়াক আহমেদের চরম ইমোশনাল ব্ল্যাকমেইল সবাই থমকে গেল। নাফিসা বেগম ডুকরে কেঁদে উঠলেন। ইয়ানা অসহায় ভাবে ইভানের দিকে তাকালো। ইয়ানা ভাবলো জেদিয়ার রাগছটা ইভান হয়তো গাড়ি ভেঙেই ফেলবে বা চিৎকার করে এই বিয়েটা নাকচ করে দিবে। কিন্তু ইভান অবাক করা শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর ইভান ধীর পায়ে ইয়ানার সামনে এসে দাঁড়ালো। ইভানের চোখে কোনো চাঞ্চল্য নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। আমি রাজি বাবা, কাজী ডাকতে বলো। ইভানের এই শান্ত আর এক কথায় রাজি হয়ে যাওয়া দেখে ইয়ানা যেন আকাশ থেকে পড়ল। ইয়ানার চোখ বড় বড় হয়ে গেল। যে ছেলেটা একটু আগে রাগে ফেটে পড়ছিল, সে এত সহজে নিজের চেয়ে 7 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ইয়ানা রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে বলল, ইভান, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি তো একটা বাচ্চা ছেলে। তুমি কেন তোমার বাবার কথায় নিজের জীবনটা নষ্ট করছো? তুমি তো আমাকে সহ্য করতে পারো না। তুমি না বলতে আমি অনেক বোরিং আর বয়স্ক। আজ কেন হিরো সাজতে আসছো তুমি? আমাকে কারো দয়া করার দরকার নেই। আমি হিরো সাজতে আসছি না ইয়ানা, আমি বাবার আদেশ পালন করছি। আর আপনাকে তো আমি বিয়ে করছি, আপনাকে তো আমি ফাঁসি দিচ্ছি না। এত ভয় পাওয়ার কি আছে? ইভানের কথায় ইয়ানার বুকের ভেতরটা রাগে জ্বলে উঠল। কিন্তু নাফিসা বেগমের কান্নাকাটি আর ইস্তিয়াক আহমেদের জেদের কাছে ইয়ানা হার মানতে বাধ্য হলো। কাজী সাহেব এলেন। কবুল বলার সময় ইয়ানার গলা দিয়ে কান্না বেরিয়ে আসলো। প্রতিটা শব্দ যেন তার গলা চিরে বের হচ্ছিল। ইয়ানার মনে হতে লাগলো তার জীবনটা সত্যি একটা তামাশা হয়ে গেছে। তানভীরের ধোঁকা আর একটা পিচ্ছি ছেলের সাথে জোর করে বিয়ে। অন্যদিকে ইভান অত্যন্ত শান্ত আর গম্ভীর স্বরে কবুল বলল। বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বিদায়ের সময় ইয়ানা ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। মা, তুমি আমাকে কার হাতে তুলে দিলে? আমি তো ওকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি তো ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি। আমি কিভাবে ওর সাথে সংসার করব মা? মারে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইভান ছেলেটা হীরের টুকরো। তুই দেখিস, ও তোকে অনেক সুখে রাখবে। তুই ওকে একটু সময় দিস মা। রাতের বেলা ইস্তিয়াক আহমেদের বিশাল বাড়ির দোতলায় ইভানের রুমটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু এই সাজসজ্জা ইয়ানার কাছে বিষের মতো মনে হচ্ছে। ইয়ানা ভারী শাড়ি পরে খাটের এক কোণায় বসে আছে। ইয়ানার পাশে ছোট্ট লিয়ানা গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়ানার বারবার মনে পড়ছে তানভীরের অপমান আর হুট করে একটা পিচ্ছি ছেলের ঘাড়ে তাকে চাপিয়ে দেওয়ার কথা। ইয়ানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে এমন কেন হলো? ওই তানভীর তো একটা বেঈমান ছিল, কিন্তু এই ইভান, ও তো একটা বাচ্চা। ও
ও কি কখনো আমার মনের কষ্টটা বুঝতে পারবে? সমাজের মানুষ যখন ওকে নিয়ে হাসাহাসি করবে, ও তো আমাকেই দোষারোপ করবে। আমি কিভাবে এই অসম বয়সের সম্পর্কটা টিকিয়ে রাখবো? আমি কি সারা জীবন এই বাড়িতে একটা বোঝা হয়ে থাকবো? হঠাৎ দরজার লক খোলার শব্দে ইয়ানা চমকে উঠল। ইয়ানা তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে নিল। ইভান ধীর পায়ে রুমে ঢুকলো। ইভানের পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট, শার্টের উপরের দুটো বোতাম খোলা। ইভানের চুলগুলো এলোমেলো। ইভান দরজাটা লক করে দিয়ে সোজা ইয়ানার দিকে তাকিয়ে রইল। ইভানের চোখের দৃষ্টি এতটাই গভীর ছিল যে ইয়ানা অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। ইভান পকেট থেকে একটা ছোট বক্স বের করে ড্রেসিং টেবিলের উপর রাখলো। তারপর সে ইয়ানার খুব কাছে এসে দাঁড়ালো। ইভানের গায়ের পারফিউমের কড়া গন্ধ ইয়ানার নাকে এসে লাগলো। ইয়ানার শরীরটা কেমন যেন অদ্ভুত ভাবে কেঁপে উঠলো। ইভান অত্যন্ত শান্ত গলায় বলল, আপনি কি সারা রাত এই ভারী শাড়িটা পরে বসে থাকবেন নাকি? ফ্রেশ হয়ে নিন, লিয়ানা তো ঘুমিয়ে গেছে। ইভানের এমন স্বাভাবিক কথা শুনে ইয়ানার ভেতরের জমে থাকা সব রাগ আর ক্ষোভ যেন এক নিমেষে ফেটে পড়ল। ইয়ানা খাট থেকে দাঁড়িয়ে ইভানের চোখের দিকে আঙ্গুল তুলে রাগী গলায় বলল, তুমি এত শান্ত কিভাবে আছো ইভান? তুমি কি সত্যিই বুঝতে পারছো না আজ কি হয়েছে? তুমি তোমার জেদের বশে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। তুমি তো একটা পিচ্ছি ছেলে। তুমি কি জানো সংসার কি? তুমি কি জানো দায়িত্ব কি? তুমি শুধু তোমার বাবার সামনে হিরো সাজার জন্য আমাকে বিয়ে করেছো। হিরো সাজার জন্য? আপনি কি সত্যি তাই মনে করেন ইয়ানা? হ্যাঁ, তাই মনে করি। তুমি তো ভার্সিটিতে মারামারি করে বেড়াও। তুমি তো একটা ডেভিল। তুমি কি করে আমার স্বামী হবে? সমাজ আমাকে নিয়ে হাসবে, আমাকে সবাই আন্টি বলবে। তোমার বন্ধুরা তোমাকে নিয়ে মজা করবে। তখন তুমি কি করবে ইভান? তখন তো তুমি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিবে। ইয়ানা বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠল। ইভান কোনো কথা না বলে ইয়ানার দিকে এক কদম এগিয়ে গেল। ইয়ানা ভয়ে এক কদম পিছিয়ে খাটের সাথে লেগে গেল। ইভান হুট করে নিজের দুই হাত ইয়ানার দুই পাশে খাটের উপর রেখে ইয়ানাকে নিজের বাহু ডোরে বন্দি করে ফেলল। ইভানের মুখ ইয়ানার মুখের এতটা কাছে চলে আসলো যে ইভানের গরম নিঃশ্বাস ইয়ানার কপালে আছড়ে পড়তে লাগলো। ইয়ানার হৃদয় স্পন্দন মুহূর্তের মধ্যে বেড়ে গেল। আমি পিচ্ছি ছেলে, আমি ডেভিল। হ্যাঁ, আমি ডেভিল ইয়ানা, কিন্তু ওই ডেভিলটা শুধু বাইরের মানুষের জন্য, আমার স্ত্রীর জন্য না। ইভান, কি করছো তুমি? দূরে যাও, ছাড়ো আমাকে। আমি আপনাকে ছাড়ার জন্য বিয়ে করি নাই ইয়ানা। আপনি বয়সের কথা বলছেন, আপনি সমাজের কথা বলছেন, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন ওই তানভীরের মতো একটা কাপুরুষ আপনাকে যে অপমানটা করলো, তার চেয়ে এই পিচ্চি ছেলের বউ হওয়াটা কি খুব বেশি কষ্টের? ইভানের কণ্ঠস্বর এতটাই গভীর আর পুরুষালী ছিল যে ইয়ানা অবাক হয়ে ইভানের চোখের দিকে তাকালো। 19 বছরের একটা ছেলের চোখে এত তীব্র অধিকার আর পরিণত ভাব ইয়ানা জীবনেও দেখে নাই। ইভান ইয়ানার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার একটা শর্ত আছে ইয়ানা, আপনি আজ থেকে আমার বিবাহিত স্ত্রী। এই বিয়েটা আপনি মন থেকে মানেন বা না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার এই শর্তটা আপনাকে মানতেই হবে। কি শর্ত? তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? তুমি কি ভাবছো আমি তোমার ভয়ে সব মেনে নিব? ব্ল্যাকমেইল না, অধিকার। আপনি খাটে ঘুমাবেন, আমি ফ্লোরে ঘুমাবো। আমি আপনার স্বাধীনতায় কখনো বাধা হব না, কিন্তু আপনি ওই তানভীরের মতো একটা শুয়োরের বাচ্চার জন্য এক ফোঁটা চোখের পানিও আর ফেলবেন না। আপনার এই চোখের পানি খুব দামি ইয়ানা, এই পানি ফেলার যোগ্যতা ওই জানোয়ারটার নেই। ইভানের মুখে এমন অদ্ভুত শর্ত শুনে ইয়ানা স্তব্ধ হয়ে গেল। ইয়ানা ভেবেছিল ইভান হয়তো বয়সের কারণে নিজের অধিকার ফলাতে আসবে বা খারাপ ব্যবহার করবে, কিন্তু এই ছেলেটা তো তার চোখের পানির হিসাব চাইছে। ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ইয়ানা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি সত্যি আমাকে এতটা সম্মান করো ইভান, নাকি এটাও তোমার একটা নাটক? আমি নাটক করতে জানি না ইয়ানা, আমি যা বলি মন থেকে বলি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ফ্লোরে বিছানা করছি। আর হ্যাঁ, লিয়ানাকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ও আজ থেকে আমার মেয়ে। ইভান ইয়ানাকে ছেড়ে দিয়ে পেছনের দিকে সরে গেল। ইভান আলমারি থেকে একটা বালিশ আর পাতলা কম্বল বের করে ফ্লোরে নিজের জন্য বিছানা করতে লাগলো। ইয়ানা অবাক চোখে ইভানের দিকে তাকিয়ে রইল। ইয়ানার মনে হতে লাগলো এই ছেলেটা সত্যি অনেক অদ্ভুত। ওর বাইরের রূপটা এত রকচটা টেবিলের মতো হলেও ওর ভেতরটা কতটা নরম আর পরিণত। ইয়ানার নিজের অজান্তে ইভানের প্রতি একটা সূক্ষ্ম সম্মান তৈরি হতে লাগলো। ইয়ানা ফ্রেশ হয়ে এসে দেখলো ইভান ফ্লোরে শুয়ে আছে।
ইয়ানা লিয়ানার পাশে খাটে শুয়ে পড়ল। রুমের আলো নেভানো, শুধু একটা নীল রঙের ড্রিম লাইট চলছে। ইয়ানা একদৃষ্টিতে ফ্লোরে শুয়ে থাকা ইভানের দিকে তাকিয়ে রইল। ইয়ানার মনে তানভীরের অপমানের কষ্টটা যেন ধীরে ধীরে কমতে শুরু করলো। ইয়ানা মনে মনে বলল, তুমি কি সত্যি আমার জীবনে ওই অন্ধকারটা দূর করতে পারবে ইভান? তুমি তো বয়সে আমার অনেক ছোট, কিন্তু তোমার ওই চোখের গভীরতা আমাকে কেন এত দুর্বল করে দিচ্ছে? আমি কি পারবো তোমার এই অসম বয়সের ভালোবাসাটা মেনে নিতে? ইয়ানা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল। অনেক রাতে হঠাৎ করে ইয়ানার ঘুম ভেঙে গেল। চারিদিকে পিনপতন, নিস্তব্ধতা। ইয়ানা উঠে বসে দেখলো ফ্লোরে শুয়ে থাকা ইভান শীতে কাঁপছে। ইভানের গায়ের ওপর থেকে কম্বলটা সরে গেছে। ইয়ানা খাট থেকে নেমে একটা মোটা কম্বল নিয়ে ধীর পায়ে ইভানের কাছে গেল। ইয়ানা খুব সাবধানে কম্বলটা ইভানের গায়ের ওপর দিয়ে দিতে গেলে ইভান হঠাৎ করে ঘুমের ঘোরে ইয়ানার হাতটা শক্ত করে ধরে ফেললো। ইয়ানা চমকে উঠলো। ইয়ানা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইভান আরো শক্ত করে ইয়ানার হাতটা নিজের বুকের উপর চেপে ধরলো। ইভান ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে উঠলো, আমাকে ছেড়ে যাবেন না ইয়ানা, আমি আপনাকে কারো হতে দিব না, আপনি শুধু আমার। ইভানের এই কথাগুলো শুনে ইয়ানার পুরো শরীরটা অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ইয়ানা স্তব্ধ হয়ে ফ্লোরে বসে রইল। ইয়ানার হাতটা ইভানের বুকের ওপর রাখা। ইভানের হৃদস্পন্দন ইয়ানা নিজের হাতের তালুতে স্পষ্ট অনুভব করতে পারছে। ইয়ানার চোখের কোণে এক ফোঁটা পানি জমে উঠল, তবে এই পানি কষ্টের না, বরং এক অদ্ভুত অজানা অনুভূতির। ইয়ানা ইভানের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি সত্যি একটা পাগল ছেলে ইভান, কিন্তু তোমার এই পাগলামিতে আমি কেন এত শান্তি খুঁজে পাচ্ছি? ইয়ানা ইভানের হাত থেকে নিজের হাতটা আর ছাড়ালো না। ইয়ানা ফ্লোরে ইভানের পাশেই বসে ইভানের দিকে তাকিয়ে রইল। বাইরের আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। এই অসম বয়সের সম্পর্কটাই কি সত্যি কোনো পরিণতি পাবে, নাকি সমাজের চাপে হারিয়ে যাবে, তা শুধু সময়ই বলতে পারবে। সকালের স্নিগ্ধ রোদ জানালার ফাঁক দিয়ে সোজা ইয়ানার চোখের ওপর পড়ল। ইয়ানা ধীরে ধীরে চোখ খুলে দেখলো সে ফ্লোরে বসে আছে, আর তার ডান হাতটা ইভানের বুকের ওপর রাখা। ইভান ইয়ানার হাতটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। ইভানের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ইয়ানা খুব সাবধানে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ইভান, ছাড়ো আমাকে, সকাল হয়ে গেছে, কেউ দেখলে কি ভাববে? তুমি তো এখনো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছো। ইয়ানার কথার শব্দে ইভান চোখ না খুলেই ইয়ানার হাতটা আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইভানের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। এত সকালে কোথায় পালানোর চেষ্টা করছেন ইয়ানা? আমি তো এখনো ভালো করে ঘুম থেকেই উঠি নাই, আর আমার নিজের বিবাহিত বউয়ের হাত ধরে ঘুমিয়েছি, এতে অন্য কেউ কি ভাবলো তাতে আমার কি? তুমি কি জেগেই ছিলে ডেভিল ছেলে? তুমি ইচ্ছে করে আমার হাত ধরে আছো, তাই না? ছাড়ো বলছি, আমাকে নিচে যেতে হবে। লিয়ানা উঠে গেলে আমাকে না পেয়ে ভয় পাবে। আমি ডেভিল, আর আপনি তো আমার সিনিয়র বউ। কাল রাতে তো আপনি আমাকে কম্বল দিতে এসে আমার পাশে বসেছিলেন, আমি তো আপনাকে ডাকতে যাই নাই, তাহলে এখন এত লজ্জা পাচ্ছেন কেন? আমি কোনো লজ্জা পাচ্ছি না। তুমি শীতে কাঁপছিলে, তাই আমি শুধু কম্বল দিতে গিয়েছিলাম। তুমি ঘুমের ঘোরে আমার হাত ধরে ফেলেছিলে। আমি তোমায় ডাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে বিড়বিড় করছিলে, তাই আর হাত ছাড়াতে পারি নাই। বাহ, আমার সিনিয়র বউয়ের মনে তো আমার জন্য অনেক মায়া দেখছি। তা এই মায়াটা কি শুধুই দয়া, নাকি এর পেছনে অন্য কোনো অধিকার কাজ করছে ইয়ানা? ইভানের এমন সরাসরি প্রশ্নে ইয়ানা লজ্জায় লাল হয়ে গেল। ইয়ানা এক ঝটকায় ইভানের বুক থেকে নিজের হাতটা সরিয়ে নিল। ইয়ানা দ্রুত ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তুতলে তুতলে বলল, তো তুমি ফাজলামি করা বন্ধ করো ইভান। তুমি তো একটা পিচ্চি ছেলে, তোমার মনে এত পাকা পাকা কথা কোথা থেকে আসে? আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমিও উঠে পড়ো। ইয়ানা দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। ইভান ফ্লোর থেকে উঠে বসে ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। ইভান মনে মনে বুঝলো, ইয়ানা যতই তাকে পিচ্ছি বলুক না কেন, ইয়ানার মনে তার জন্য একটা নীরব জায়গা তৈরি হচ্ছে। সকালের নাস্তার টেবিলে বাড়ির সবাই উপস্থিত। ইয়ানা লিয়ানাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। ইয়ানাকে দেখে ইস্তিয়াক আহমেদ হাসি মুখে বললেন, এসো মা ইয়ানা, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আজ এই বাড়িতে তোমার প্রথম সকাল, তুমি বসে নাস্তা করো মা। জি আঙ্কেল, মানে আব্বু, আমি আসছি। ইয়ানা চেয়ার টেনে লিয়ানাকে বসালো।
ঠিক তখন রাইহানের স্ত্রী নোভা আর তার ছোট বোন মিতালি ড্রয়িং রুমে আসলো। মিতালি ইয়ানাকে দেখে নাক সিটকে একটা তাচ্ছিল্যের হাসি দিল। এমন সময় ভার্সিটি থেকে ইভানের ব্যাচমেট সাইমা এসে হাজির হলো। সাইমা ইভানকে পাগলের মতো পছন্দ করে। ইভানের বিয়ের খবর পেয়ে সে আর নিজেকে আটকে রাখতে পারে নাই। সাইমা ইয়ানাকে দেখে জোরে জোরে বলে উঠল, ও মাই গড, এই মহিলাটা কি? ইভান, তুই সত্যি সত্যি এই বয়স্ক আন্টিটাকে বিয়ে করেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? ঠিকই বলেছো সাইমা, ওনার তো 26 বছর বয়স আর আমাদের ইভান মাত্র 19 বছরের একটা ছেলে। উনি তো ইভানের বড় বোনের বয়সী। রাতে কি উনি ইভানকে রূপকথার গল্প শোনায় নাকি? মিতালি, তুই চুপ কর। উনি এখন এবারে ছোট বউ। উনি যতই রিজেক্টেড হোক না কেন, শ্বশুর আব্বু যখন ওনাকে মেনে নিয়েছে, আমাদের তো কিছু বলার নেই। সাইমা, মিতালি আর নোভার কথায় ইয়ানার বুকের ভেতরটা অপমানে টুকরো টুকরো হয়ে গেল। ইয়ানার চোখ দিয়ে পানি চলে আসলো। ইয়ানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিয়ানা ভয় পেয়ে ইয়ানার শাড়ির আঁচল শক্ত করে ধরলো। ঠিক সেই মুহূর্তে ইভান সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সাইমা আর মিতালির কথা ইভানের কানে যেতেই ইভানের চোখ দুটোর আগে লাল হয়ে গেল। ইভান বাঘের মতো গর্জন করে সামনে এসে দাঁড়ালো। জাস্ট শাট আপ। তোদের সাহস কত বড় যে তোরা আমার স্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলছিস? সাইমা, তুই আমার ব্যাচমেট হতে পারিস, কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অপমান করার কোনো অধিকার আমি তোকে দেই নাই। ইভান, তুই একটা আন্টির জন্য আমাকে ধমক দিচ্ছিস? আমি তো তোর ভালো বন্ধু। তুই তো জানিস আমি তোকে কত পছন্দ করি। আর তুই কিনা তানভীরের রিজেক্ট করা একটা বয়স্ক মেয়েকে বিয়ে করে ফেললি। তোর বন্ধুরা শুনলে কি বলবে তুই জানিস? তুই আমার বন্ধু না ছাই, আর আমার বন্ধুরা কি বলবে তা দিয়ে আমার সংসার চলবে না। তুই ওনাকে আন্টি বললি কোন সাহসে? উনি আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী। ওনার সম্মান আমার সম্মান। তুই যদি আর একটাবার ওনার নামে বাজে কথা বলিস তাহলে আমি ভুলে যাব তুই একটা মেয়ে। আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। ইভান ভাইয়া, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো সত্যি কথাই বলছি। ওনার বয়স তো তোমার চেয়ে অনেক বেশি। সমাজ তো এই অসম বিয়ে মেনে নিবে না। ওনার তো উচিত ছিল এই বিয়েতে না বসা। উনি তো নিজের স্বার্থের জন্য তোমার জীবনটাই নষ্ট করে দিলেন। মিতালি, তুই তোর লিমিট ক্রস করছিস। আমার জীবন নষ্ট হয়েছে নাকি উদ্ধার হয়েছে সেটা আমি বুঝবো। আমার বউয়ের বয়স 26 হোক আর 50 হোক, উনি আমার চোখের মণি, উনি আমার সম্মান। তোদের মতো নোংরা মানসিকতার মেয়েদের আমি আমার আশেপাশেও দেখতে চাই না। সাইমা, গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও। ইভানের এমন ভয়ঙ্কর ডেভিল রূপ দেখে ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। ইস্তিয়াক আহমেদ মনে মনে অনেক খুশি হলেন ছেলের এমন পরিণত আচরণ দেখে। সাইমা অপমানে আর ডাকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিতালি আর নোভা ভয়ে মাথা নিচু করে ফেলল। ইয়ানা অবাক চোখে ইভানের দিকে তাকিয়ে রইল। 19 বছরের একটা ছেলে তার সম্মান বাঁচাতে আজ সবার বিরুদ্ধে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। ইয়ানার বুকের ভেতরের সব অপমান যেন ইভানের এক ধমকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ইয়ানা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন। আর শোনো সবাই, আজ থেকে এই বাড়িতে যদি কেউ আমার বউয়ের দিকে চোখ তুলে তাকায় বা তাকে কোনো কটু কথা বলে তাহলে তার জায়গা এই বাড়িতে হবে না। আমি ডেভিল, আর আমার বউয়ের জন্য আমি কত বড় ডেভিল হতে পারি তা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। ইভান, তুমি শান্ত হও। আমি ঠিক আছি, তুমি এত রাগ করো না। আমি শান্ত হব না ইয়ানা। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার এক ফোঁটা চোখের পানিও আমি মাটিতে পড়তে দিব না। আর এই ফালতু মানুষগুলো আপনাকে আমার চোখের সামনে অপমান করবে আর আমি শান্ত থাকব। আপনি বসুন, আমি নিজে আপনাকে নাস্তা করিয়ে দিব আজ। ইভান ইয়ানার হাত ধরে চেয়ারে বসালো। ইভানের হাতের শক্ত স্পর্শে ইয়ানা এক অদ্ভুত নির্ভরতা খুঁজে পেল। ইভান নিজের হাতে ইয়ানার প্লেটে খাবার তুলে দিতে লাগলো। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তবে এই পানি অপমানের না, এই পানি প্রাপ্তির। ইয়ানা ভাবতে পারলো না যে একটা পিচ্ছি ছেলের ভেতরে তাকে এতটা আগলে রাখার ক্ষমতা থাকতে পারে। তুমি কেন এতটা করছো ইভান? আমি তো তোমার কিছুই লাগি না। তুমি কেন আমার জন্য সবার খারাপ হচ্ছ? আপনি আমার সব লাগেন ইয়ানা। আপনি আমার স্ত্রী। আপনি যতই বয়সের দোহাই দিয়ে আমাকে দূরে ঠেলে দেন না কেন, আমি আপনার ছায়া হয়ে থাকবো। আপনার সম্মানের গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দিব না। আপনি চুপচাপ খাবারটা শেষ করুন।
দুপুরবেলা ইভান নিজের রুমে বসে লিয়ানার সাথে খেলছে। ইভান লিয়ানাকে কাঁধে নিয়ে সারা রুম ঘুরছে আর লিয়ানা খিলখিল করে হাসছে। ইয়ানা দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। ইয়ানার ঠোঁট একটা প্রশান্তির হাসি। ইভান লিয়ানাকে খাটে বসিয়ে দিয়ে ইয়ানার দিকে তাকালো। কি হলো সিনিয়র বউ, দরজার কাছে দাঁড়িয়ে চুরি করে কি দেখছেন? ভেতরে আসুন। আমি চুরি করে দেখবো কেন? এটা তো আমারও রুম। আমি শুধু দেখছিলাম তুমি বাচ্চা সামলাতে পারো কিনা। বাচ্চা সামলাতে পারি কিনা? আমি তো আপনার মতো একটা বড় বাচ্চাকেই সামলে নিচ্ছি। লিয়ানা তো খুব শান্ত, তাই না রে মা? হ্যাঁ ইভান পাপা, তুমি অনেক ভালো। ওই পচা আঙ্কেলটাই তো আমাকে বকা দিত। তুমি তো আমাকে অনেক আদর করো। লিয়ানার মুখে পাপা ডাক শুনে ইয়ানার বুকের ভেতরটা ধক করে উঠলো। ইয়ানার চোখ ভিজে আসলো। ইভান লিয়ানাকে বুকে জড়িয়ে ধরে ইয়ানার চোখের দিকে তাকালো। দেখলেন তো লিয়ানা আমাকে কত ভালোবাসে, আর আপনি শুধু আমাকে পিচ্ছি পিচ্ছি বলে দূরে ঠেলে দেন। আমি কি সত্যি এতটাই খারাপ ইয়ানা? আমি তোমায় খারাপ বলি নাই ইভান। আমি শুধু সমাজের কথা ভাবি। তুমি লিয়ানাকে কত সহজে আপন করে নিলে, কিন্তু সমাজ তো এত সহজে সব মেনে নিবে না। আমার যে খুব ভয় হয় ইভান, যদি তুমিও একদিন আমাকে তানভীরের মতো একা ফেলে চলে যাও। তানভীরের সাথে আমাকে মেলাবেন না ইয়ানা। আমি ইভান, আমি চৌধুরী বংশের রক্ত। আমি যাকে একবার ছুঁই মরণের আগে তার হাত আমি ছাড়ি না। আপনি আমার ভরসা হয়ে তো দেখুন, আমি আপনার সব ভয় দূর করে দিব। ইভানের কথাগুলো ইয়ানার বুকের খুব গভীরে গিয়ে আঘাত করলো। ইয়ানা আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিন্তু কাল রাতের বৃষ্টি আর আজকের এই মানসিক চাপের কারণে বিকেল হতেই ইয়ানার প্রচন্ড জ্বর আসলো। ইয়ানা খাটে শুয়ে শীতে কাঁপতে লাগলো। সন্ধ্যাবেলা ইভান রুমে ঢুকে ইয়ানাকে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে দেখে দৌড়ে কাছে গেল। ইভান ইয়ানার কপালে হাত দিয়ে দেখলো গা জ্বলে যাচ্ছে। ইভানের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠলো। ইয়ানা, আপনার তো প্রচণ্ড জ্বর, গা তো একদম পুড়ে যাচ্ছে। আপনি আমাকে ডাকেন নাই কেন? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম। আমার খুব শীত করছে ইভান, মাথাটা খুব ব্যথা করছে। তুমি আমাকে একটু পানি দাও। ইভান এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে পানি আনলো। ইভান ইয়ানাকে সাবধানে উঠিয়ে খাইয়ে দিল। তারপর ইভান একটা বাটিতে পানি আর একটা পরিষ্কার কাপড় নিয়ে ইয়ানার পাশে বসলো। ইভান খুব যত্নের সাথে ইয়ানার কপালে জলপট্টি দিতে লাগলো। আপনি এতটা অবহেলা কেন করেন নিজের প্রতি ইয়ানা? একটু আগে আমি যখন রুমে আসলাম তখন বললেন না কেন আপনার শরীর খারাপ লাগছে? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম আপনার এই অবস্থা দেখে। তুমি ভয় পাচ্ছ কেন ইভান? আমি তো তোমার জীবনে একটা বোঝা। আমি মরে গেলেই তো তুমি মুক্তি পেয়ে যাও। তোমার তো একটা সুন্দর জীবন পাওয়ার কথা ছিল। ইয়ানার এই কথায় ইভানের চোখ দুটো রাগে আর কষ্টে লাল হয়ে গেল। ইভান জলপট্টি দেওয়া থামিয়ে ইয়ানার দুই কাঁধ শক্ত করে ধরে ইয়ানার চোখের দিকে তাকালো। আপনি কি পাগল হয়ে গেছেন ইয়ানা? আপনি এসব কি বলছেন? আপনি মরে গেলে আমি মুক্তি পাবো? আপনি কি জানেন আপনি আমার জন্য কি? আমি আপনাকে কতটা ভালোবাসি তা আপনি কখনো বোঝার চেষ্টা করেছেন? ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? কিন্তু কিভাবে ইভান? আমি তো তোমার চেয়ে 7 বছরের বড়। আমি তো একটা রিজেক্টেড মেয়ে। তুমি আমাকে কিভাবে ভালোবাসতে পারো? ভালোবাসার কোনো বয়স হয় না ইয়ানা। আমি আপনাকে ভালোবাসি কারণ আপনার ওই শান্ত চোখের দৃষ্টি, আপনার ওই আত্মসম্মান বোধ, সব কিছু আমাকে আপনার দিকে টেনেছে। আপনি তানভীরের জন্য কাঁদছিলেন আর আমার বুক ফেটে যাচ্ছিল। আমি আপনাকে দেবী করে রেখেছি ইয়ানা, আর আপনি আমাকে মৃত্যুর কথা বলছেন। ইভানের চোখে পানি টলমলো করতে লাগলো। 19 বছরের একটা ছেলের এত গভীর আর তীব্র ভালোবাসা দেখে ইয়ানার শরীরটা অবশ হয়ে আসলো। ইয়ানা নিজের হাত বাড়িয়ে ইভানের চোখের পানি মুছে দিল। আমাকে ক্ষমা করে দাও ইভান। আমি আসলে সমাজকে খুব ভয় পাই। সবাই আমাকে এত কথা শোনায়, আমি আর নিতে পারি না। আমি বুঝতে পারি না তুমি আমাকে এতটা ভালোবাসো। সমাজকে ভয় পাবেন না ইয়ানা, আমি আছি তো আপনার সাথে। আমি যতদিন বেঁচে আছি আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আপনি শুধু আমাকে একটু সময় দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী বউ বানাবো। ইভান ইয়ানাকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরলো। ইয়ানা ইভানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো।
ইভানের বুকের উষ্ণতায় ইয়ানের শীতটা যেন কোথায় হারিয়ে গেল। ইভান সারা রাত জেগে ইয়ানের কপালে জলপট্টি দিতে লাগলো। ইয়ানা ঘুমের ঘোরে ইভানের শার্ট শক্ত করে ধরে রইল। অনেক রাতে ইয়ানার ঘুম একটু হালকা হলে সে দেখলো ইভান ফ্লোরে বসে তার খাটের সাথে মাথা ঠেকিয়ে জেগে আছে। ইভানের চোখ দুটো ক্লান্তিতে লাল হয়ে আছে, কিন্তু সে একটা মুহূর্তের জন্যেও ইয়ানার উপর থেকে নজর সরাচ্ছে না। ইয়ানা দুর্বল হাতে ইভানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তুমি ঘুমাও না ইভান? সারা রাত এইভাবেই জেগে আছো? তোমার তো কাল সকালে ভার্সিটি আছে। ভার্সিটি চুলোই যাক, আমার বউ জ্বরে পড়ছে আর আমি ঘুমাবো? আপনি চুপচাপ শুয়ে থাকুন। আপনার জ্বর এখনো পুরোপুরি কমে নাই। তুমি এতটা কেয়ার কেন করো ইভান? তোমার এই কেয়ার, তোমার এই পাগলামি আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি যে তানভীরের ধোঁকা খাওয়ার পর কাউকে বিশ্বাস করতেই ভয় পাই। আমি কি পারবো তোমার এই ভালোবাসার যোগ্য হতে? আপনি যোগ্য অযোগ্য ভাববেন না ইয়ানা, আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখবো। জিসানের মতো কাপুরুষ আমি নই ইয়ানা, আমি আপনার ঢাল হয়েই থাকবো। ইভান ইয়ানার কপালে একটা দীর্ঘ আর পবিত্র চুমু দিল। ইভানের ঠোঁটের স্পর্শে ইয়ানার শরীরের প্রতিটি লোমকূপ যেন শিহরিত হয়ে উঠল। ইয়ানা বুঝতে পারলো এই পিচ্ছি ডেভিল ছেলেটা শুধু বয়সেই ছোট, কিন্তু ভালোবাসায় সে পৃথিবীর সবচেয়ে বড় আর পরিণত পুরুষ। ইয়ানার ভেতরের সব ইগো আর বয়সের কমপ্লেক্স যেন ইভানের এই রাতের ভালোবাসার কাছে পুরোপুরি হার মানতে শুরু করলো। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে সোজা ইয়ানার মুখে এসে পড়ল। ইয়ানা ধীরে ধীরে চোখ খুলে দেখলো সে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। আজ তার অফিসে যাওয়ার প্রথম দিন বিয়ের পর। গত কয়েকদিনের শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে ইয়ানা আজ অফিসে জয়েন করবে। ইভান বিছানায় শুয়ে এক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইভানের চোখে এক অদ্ভুত মুগ্ধতা। ইভান বিছানা থেকে উঠে ধীরে পায়ে ইয়ানার পেছন এসে দাঁড়ালো। এত সুন্দর করে সেজে কোথায় যাওয়া হচ্ছে ইয়ানা? আপনি কি জানেন আপনাকে এই নীল শাড়িতে কতটা সুন্দর লাগছে? আমি অফিসে যাচ্ছি ইভান, আর আমি কোনো সাজগোজ করি নাই, সাধারণ একটা শাড়ি পরেছি মাত্র। তুমি এইভাবে আমার পেছনে এসে দাঁড়িয়ে আছো কেন? একটু দূরে গিয়ে দাঁড়াও। আমার বউয়ের পেছনে আমি দাঁড়াবো না তো কি পাড়ার অন্য কোনো ছেলে এসে দাঁড়াবে? আর আপনি এত দূরে দূরে থাকেন কেন আমার থেকে? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? তুমি বাঘ ভাল্লুক নও, কিন্তু তুমি একটা পিচ্ছি ডেভিল। তোমার মতিগতি আমি কিছুই বুঝতে পারি না। কখন যে তুমি কি করে বসো তার কোনো ঠিক নাই। তুমি এখন সরে দাঁড়াও, আমাকে রেডি হতে দাও। লিয়ানাকে স্কুলে দিয়ে তারপর আমাকে অফিসে যেতে হবে। লিয়ানাকে আজ আমি স্কুলে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ, অফিসে গিয়ে যেন কোনো ছেলের সাথে বেশি কথা বলতে না দেখি। আমার কিন্তু এইসব একদম পছন্দ না। আমার বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলবো। ইভানের এমন অধিকার খাটানো কথা শুনে ইয়ানা অবাক হয়ে আয়নার ভেতর দিয়ে ইভানের দিকে তাকালো। 19 বছরের একটা ছেলের মুখে এতটা পজিটিভনেস দেখে ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ইয়ানা নিজেকে সামলে নিয়ে বলল, ইভান, তুমি কিন্তু বেশি করছো। আমি অফিসে কাজ করতে যাচ্ছি, সেখানে ছেলে কলিগ মেয়ে কলিগ সবাই থাকবে, সবার সাথে আমাকে কথা বলতে হবে। তুমি বাচ্চাদের মতো জিদ করবে না। তুমি এখনো অনেক ছোট, প্রফেশনাল লাইফ কি তুমি বোঝো না? আমি ছোট হতে পারি, কিন্তু আমি আমার বউকে নিয়ে অনেক বেশি পজিটিভ। প্রফেশনাল লাইফ আমি বুঝি, কিন্তু প্রফেশনালিজমের নামে কোনো ফাইজলামি আমি সহ্য করব না। আপনি শুধু আমার ইয়ানা, এটা সবসময় মাথায় রাখবেন। ইভান ইয়ানার কানের খুব কাছে এসে ফিসফিস করে কথাটা বলল। ইভানের গরম নিঃশ্বাস ইয়ানার ঘাড়ে আছড়ে পড়তেই ইয়ানার পুরো শরীরটা শিহরিত হয়ে উঠল। ইয়ানা তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইভান মুচকি হেসে ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে রইল। দুপুরবেলা ইয়ানার অফিস। ইয়ানা নিজের ডেস্কে বসে কাজ করছে। এমন সময় ইয়ানার কলিগ অনিক একটা কফির মগ নিয়ে ইয়ানার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। অনিক ইয়ানাকে আগে থেকেই পছন্দ করে। ইয়ানার বিয়ের খবর শুনে অনিক মনে মনে অনেক খুশি হয়েছিল যে ইয়ানার বিয়েটা ভেঙে গেছে, কিন্তু পরে যখন সে জানতে পারলো ইয়ানা একটা 19 বছরের বাচ্চা ছেলেকে বিয়ে করেছে, তখন অনেক ভাবলো ইয়ানাকে পটানো এখন আরো সহজ হবে। অনেক কফির মগটা ইয়ানার সামনে রেখে মিষ্টি হেসে বলল, ইয়ানা, কতদিন পর অফিসে আসলে? তোমাকে তো আজ নীল শাড়িতে একদম পরীর মতো লাগছে। এই নাও, তোমার জন্য কফি এনেছি। থ্যাঙ্কস অনিক, কিন্তু আমি তো কফি খাই না, তুমি তো জানো। আর আমি কাজে একটু ব্যস্ত আছি। তুমি তোমার ডেস্কে গিয়ে কাজ করো। আরে তো কাজের কি আছে? তুমি তো একটা পিচ্ছি ছেলেকে বিয়ে করেছো শুনলাম। তোমার তো এখন বোরিং লাইফ, সারাদিন তো ওই বাচ্চার কানে ধুয়েই তোমার সময় কাটে নিশ্চয়ই। তুমি চাইলে আমার সাথে লাঞ্চ দিয়ে যেতে পারো, তোমার মনটা একটু ভালো হবে। অনেকের কথাই ইয়ানার বুকের ভেতরটা অপমানে আর রাগে জ্বলে উঠল।
ইয়ানা রেগে গিয়ে ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনেক, তুমি তোমার লিমিট ক্রস করছো। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো রাইট আমি তোমাকে দেই নাই। ইভান আমার স্বামী, ও বয়সে ছোট হতে পারে কিন্তু ও তোমার মতো নিজ মানসিকতার না। তুমি এখান থেকে যাও। ইয়ানা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই চাই। একটা বাচ্চা ছেলের সাথে তুমি কি সুখে থাকবে? তুমি তো একটাই পরিণতি পুরুষ ডিজার্ভ করো, আমার মতো কাউকে। অনেক কথাটা বলে ইয়ানার হাতটা ধরার জন্য নিজের হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে অফিসের কাজের দরজাটা সজোরে খুলে গেল। ইভান বাঘের মতো গর্জন করতে করতে ভেতরে ঢুকলো। ইভানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ইভান আসলে ইয়ানার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল, কিন্তু দূর থেকে অনেকের আচরণ দেখে ইভানের মাথায় তার ছিঁড়ে গেল। ইভান দৌড়ে এসে অনেকের কলার শক্ত করে চেপে ধরলো। শোরের বাচ্চা, তুই আমার বউয়ের হাত ধরার সাহস কিভাবে পেলি? আমি তোকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। তুই আমার বউকে পরিণত পুরুষের জ্ঞান দিচ্ছিস। আজ আমি তোকে দেখাবো পরিণত পুরুষ কাকে বলে। ইভান অনেককে সজোরে একটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। অফিসের সব কলিগরা চমকে উঠে দাঁড়িয়ে গেল। ইয়ানা ভয়ে আর লজ্জায় কাঁপতে লাগলো। ইভান ফ্লোরে পড়ে থাকা অনেকের বুকের ওপর পা তুলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ তুই বেঁচে গেলি, কারণ এইটা আমার বউয়ের অফিস। আমি আমার বউয়ের কাজের জায়গাকে অসম্মান করতে চাই না, কিন্তু আজ থেকে যদি তুই আমার বউয়ের আশেপাশেও ঘুরঘুর করিস তাহলে তোর লাশ আমি নদীতে ভাসিয়ে দিব। ইভান চৌধুরী যা বলে তা করে দেখায়। ইভান, থামো তুমি। এইসব কি করছো? ছাড়ো ওকে। তুমি কি আমার চাকরিটা খাবে নাকি? ইয়ানা দৌড়ে এসে ইভানের হাত ধরে টানতে লাগলো। ইভান অনেককে একটা লাথি মেরে ইয়ানার হাত ধরে গটগট করে অফিস থেকে বেরিয়ে গেল। ইয়ানা লজ্জায় আর অপমানে কারো দিকে তাকাতে পারলো না। বিকালবেলা ইভানদের বাড়ির ড্রয়িং রুম। ইয়ানা আর ইভান বাড়ি ফিরেছে। ইয়ানার চোখ দিয়ে রাগে পানি পড়ছে। ইয়ানা নিজের রুমে গিয়ে হাতের ব্যাগটা সজোরে বিছানার উপর ছুঁড়ে মারলো। ইভান রুমের দরজাটা লক করে দিয়ে ইয়ানার দিকে তাকালো। তুমি কি পাগল হয়ে গেছো ইভান? তুমি আজ আমার অফিসে গিয়ে এত বড় সিক্রেট কেন করলে? আমার কলিগদের সামনে তুমি আমাকে কতটা অপমানিত করেছো তুমি জানো? আমি কাল অফিসে মুখ দেখাবো কিভাবে? আমি সিন ক্রিয়েট করেছি। আপনি কি অন্ধ হয়ে গেছেন ইয়ানা? ওই শোরের বাচ্চাটা আপনার হাত ধরতে আসছিল আর আপনি আমাকে বলছেন আমি সিন ক্রিয়েট করেছি। আমি তোকে খুন করে ফেলতাম আজ। ও শুধু একটা কথা বলছিল ইভান, ও শুধু কথা বলছিল ইভান। আমি তোকে ধমক দিয়েছিলাম। তোমার এত বড় রিয়্যাক্ট করার কি দরকার ছিল? তুমি তো একটা বাচ্চা ছেলে। তুমি কি বোঝো অফিস পলিটিক্স কি? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল, বলছিল আমার পিচ্চি বর নাকি গুন্ডা। ইয়ানার বুকে পিচ্ছি বর আর গুন্ডার শব্দ দুটো শুনে ইভানের বুকের ভেতরটা তীব্র অভিমানে আর রাগে মোচড় দিয়ে উঠল। ইভান ইয়ানার দিকে এক পা এগিয়ে দিয়ে ভারী গলায় বলল, আমি পিচ্ছি, আমি গুন্ডা, আর ওই অনেকটা খুব পরিণত, তাই না? যে সুযোগ পেয়ে আপনার শরীরটা ছুঁতে চাই সে আপনার কাছে খুব ভালো, আর আমি আপনার সম্মান বাঁচাতে গিয়ে গুন্ডা হয়ে গেলাম। তুমি কথা ঘোরাচ্ছ ইভান। তুমি তোমার ওই জেদি আর রকচটা স্বভাবের জন্য আমাকে সবার সামনে হাসির পাত্রী বানাচ্ছ। তুমি কি ভেবেছো তুমি মারামারি করলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে? তানভীর আমাকে ছেড়ে গিয়েছিল বলে কি তুমি আমাকে কিনে নিয়েছো? ইয়ানার রাগের মাথায় তানভীরের নামটা উচ্চারণ করা মাত্রই ইভানের চোখের দৃষ্টি ভয়ঙ্কর হয়ে গেল। ইভান এক ঝটকায় ইয়ানার দুই হাত শক্ত করে ধরে ইয়ানাকে টেনে আলমারির সাথে চেপে ধরলো। ইয়ানা চমকে উঠে ব্যথায় কোকিয়ে উঠলো। ইভানের গরম নিঃশ্বাস ইয়ানার বুকে আছড়ে পড়তে লাগলো। ইভানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আপনি আবার ওই জানোয়ারটার নাম নিলেন ইয়ানা? আপনি কি জানেন ওই নামটা শুনলে আমার বুকের ভেতরটা কতটা জ্বলে? আপনি আমাকে পিচ্ছি বলেন, আমাকে গুন্ডা বলেন, কিন্তু আপনি কি একবারও আমার এই বুকের ভেতরের কষ্টটা দেখতে পান না? ইভান, ছাড়ো আমাকে। তুমি আমাকে ব্যথা দিচ্ছ। তোমার চোখে পানি কেন ইভান? কারণ আমি আপনাকে ভালোবাসি ইয়ানা। আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। আপনি কি ভাবেন আমি শুধু বাবার কথায় আপনাকে বিয়ে করেছি? না ইয়ানা, আমি আপনাকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি, যেদিন আপনি এই বাড়িতে প্রথমবার আসছিলেন। আপনার ওই স্নিগ্ধ হাসি, আপনার ওই শান্ত চোখ আমাকে পাগল করে দিয়েছিল। ইভানের কথাগুলো শুনে ইয়ানার পুরো পৃথিবীটা যেন থমকে গেল। ইয়ানা স্তব্ধ হয়ে ইভানের চোখের দিকে তাকিয়ে রইল। 19 বছরের একটা ছেলের চোখে এত তীব্র প্রেম, এত গভীর হাহাকার থাকতে পারে তা ইয়ানা জীবনেও কল্পনা করতে পারে নাই। ইভান কাঁদতে কাঁদতে ইয়ানার মুখের আরো কাছে চলে আসলো। আমি জানতাম আপনি তানভীরকে ভালোবাসেন, তাই আমি কোনোদিন আমার অনুভূতির কথা কাউকে বুঝতে দেই নাই। আমি শুধু দূর থেকে আপনাকে দেখতাম, কিন্তু যেদিন ওই জানোয়ারটা আপনাকে সবার সামনে অপমান করলো আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল ইয়ানা।
আমি সহ্য করতে পারি নাই। ইভান, তুমি এসব কি বলছো? তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে? হ্যাঁ ইয়ানা, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর আপনি আমাকে শুধু পিচ্ছি বলে দূরে ঠেলে দেন। ওই অনেক যখন আপনার দিকে তাকায় আমার মনে হয় আমি পুরো পৃথিবীটা জ্বালিয়ে দেই। আমি আমার বউয়ের উপর কারো নোংরা নজর সহ্য করতে পারি না। এইটা যদি আমার ছেলে মানুষই হয় তাহলে আমি সারা জীবন এই ছেলে মানুষই করতে চাই। ইভান কথাগুলো বলতে বলতে ইয়ানার কাঁধের উপর নিজের মাথাটা এলিয়ে দিয়ে হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ইভানের এত তীব্র আবেগ আর চোখের পানি কাছে ইয়ানার ভেতরের সব রাগ, সব ইগো এক নিমেষে গলে জল হয়ে গেল। ইয়ানা বুঝতে পারলো এই ছেলেটা সত্যি তাকে কতটা পাগলের মতো ভালোবাসে। ইয়ানা নিজের অজান্তেই তার কাঁপা কাঁপা হাত দুটো ইভানের পিঠের ওপর রাখলো। ইয়ানা ইভানের চুলে আলতো করে হাত বলিয়ে দিতে লাগলো। ইয়ানার নিজের চোখ দিয়েও অঝরে পানি পড়তে লাগলো। ইয়ানা ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দাও ইভান, আমি বুঝতে পারি নাই তোমার ভেতরে এত বড় একটা ভালোবাসার পাহাড় লুকিয়ে আছে। আমি শুধু সমাজের ভয়ে আর নিজের বয়সের কমপ্লেক্স নিয়ে পড়েছিলাম। আমি আর কোনোদিন তোমাকে পিচ্ছি বলবো না ইভান। তুমি আমার স্বামী, আমার সবচেয়ে পরিণত আর শক্ত আশ্রয়। ইয়ানার কথা শুনে ইভান মাথা তুলে ইয়ানার চোখের দিকে তাকালো। ইভানের চোখে তো এখন আর কোনো রাগ নাই, আছে একটা তীব্র শান্তি আর না পাওয়ার যন্ত্রণা ঘোচার আনন্দ। ইভান নিজের দুই হাত দিয়ে ইয়ানার মুখমণ্ডল খুব সাবধানে ধরে ইয়ানার চোখের পানিগুলো নিজের পুরো বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিল। আপনি কি সত্যি বলছেন ইয়ানা? আপনি আমাকে আপনার স্বামী হিসেবে মেনে নিয়েছেন? আপনি আর কখনো আমাকে দূরে ঠেলে দিবেন না তো? আমি পারবো না ইভান, তোমাকে দূরে ঠেলে দিয়ে আমি নিজেও আর বাঁচতে পারবো না। তোমার এই ডেভিল রূপের আড়ালে যে এত সুন্দর একটা প্রেমিক হৃদয় লুকিয়ে আছে সেটা আমি এতদিন দেখতেই পাই নাই। ঠিক সেই মুহূর্তে বাইরের আকাশ মেঘলা হয়ে ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টির রিমঝিম শব্দ আর জানালার ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাস রুমের ভেতরের পরিবেশটাকে এক অদ্ভুত রোমান্টিকতায় ভরিয়ে তুলল। ইভান ইয়ানার চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে হারিয়ে গেল। ইভানের দৃষ্টি ইয়ানার চোখ থেকে ধীরে ধীরে ইয়ানার ঠোঁটের দিকে নেমে আসলো। আমি কি আপনাকে ছুতে পারি ইয়ানা? আমি কি আমার ভালোবাসার প্রথম অধিকারটুকু পেতে পারি? ইয়ানা লজ্জায় চোখ নামিয়ে নিল। ইয়ানার শরীরটা এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। ইয়ানা কোনো কথা না বলে নিজের দুই হাত দিয়ে ইভানের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরল। এই নীরব সম্মতি ইভানের বুকের ভেতরটা তোলপাড় করে দিল। ইভান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। ইভান ইয়ানাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ইয়ানার কপালে একটা দীর্ঘ আর গভীর চুমু দিল। ইভানের প্রতিটা স্পর্শে ছিল এক তীব্র অধিকার আর সম্মান। ইয়ানা চোখ বন্ধ করে ইভানের এই পবিত্র ভালোবাসাটুকু গ্রহণ করতে লাগলো। আপনি শুধু আমার ইয়ানা, এই পৃথিবীতে অন্য কারো অধিকার নাই আপনার দিকে চোখ তুলে তাকানোর। আমি আপনাকে আমার বুকের ভেতর লুকিয়ে রাখবো। আমি তোমার কাছেই লুকিয়ে থাকতে চাই ইভান। পৃথিবীর সব ঝড় থেকে বাঁচতে আমি শুধু তোমার এই বুকের আশ্রয়টুকুই চাই। ইভান ইয়ানার চোখ, গাল আর সবশেষে ইয়ানার কাঁপতে থাকা ঠোঁটের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। বৃষ্টির শব্দের সাথে সাথে রুমের ভেতর দুই অশুভ বয়সের মানুষের এক তীব্র আর ধীর লয়ের রোমান্টিক মিলন শুরু হলো। ইয়ানার মনে হলো সে যেন এতদিন পর সত্যিকারের ভালোবাসা কি তা অনুভব করতে পারছে। ইভানের এই পাগলামি, এই অধিকার বোধ ইয়ানার জীবনের সব শূন্যতা, সব অপমানকে এক নিমেষে ভুলিয়ে দিল। অনেকক্ষণ পর ইভান ইয়ানাকে ছেড়ে দিয়ে ইয়ানার কপালে নিজের কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে হাসতে লাগলো। ইয়ানা লজ্জায় ইভানের বুকে মুখ লুকিয়ে ফেললো। ইভান ইয়ানার চুলগুলো ঠিক করে দিয়ে ফিসফিস করে বলল, আমার সিনিয়র বউটা দেখে অনেক বেশি লজ্জা পাই। তা আপনি যদি এত লজ্জা পান তাহলে আমি ডেভিল, তো আমার ডেভিলগিরি দেখানোর সুযোগই পাবো না। অসভ্য ছেলে কোথাকার! তুমি একটু আগে এত কান্না করছিলে আর এখন আবার তোমার ফাজলামি শুরু হয়ে গেছে। আমি তোমার সাথে কথাই বলবো না। কথা না বললে আমি তো আপনাকে আরো বেশি জ্বালাবো ইয়ানা। আপনি তো জানেন আমি যতটা ভালো প্রেমিক ততটাই বড় ডেভিল। ইয়ানা হাসতে হাসতে ইভানের বুকে হালকা একটা কিল মারলো। ইভান ইয়ানাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে রুমের জানালার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। দুজনের মনের ভেতরের সব মেঘ আজ বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই অসম বয়সের সম্পর্কটাই কি এত সহজেই সমাজের সব বাধা পার করতে পারবে, নাকি সামনে আরো কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র অপেক্ষা করছে তা শুধু সময়ই বলতে পারবে।
সকালের পর দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। ইশতিয়াক আহমেদের বিশাল বাড়ির ড্রয়িং রুমে নোভা আর মিতালি বসে চা খাচ্ছে। কাল অফিসে অনেকের ঘটনার পর থেকে ইভান আর ইয়ানার মধ্যে সম্পর্ক অনেক স্বাভাবিক হয়েছে। ইয়ানার মনে ইভানের প্রতি একটা অদ্ভুত সম্মান আর নির্ভরতা তৈরি হয়েছে, কিন্তু এই স্বাভাবিকতা নোভা আর মিতালির চোখে কাটা হয়ে বিঁধছে। মিতালি বাঁকা হেসে নোভার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি কি দেখেছো কাল রাত থেকে ওই ইয়ানার কেমন দিমাগ বেড়ে গেছে? ইভান ভাইকে তো মনে হচ্ছে ও একদম নিজের আঁচলে বেঁধে ফেলেছে। একটা পিচ্ছি ছেলেকে কিভাবে বশ করতে হয় তা ওই বয়স্ক মহিলা খুব ভালো করেই জানে। কাল তো দেখলাম ইভান ভাইয়া নিজের হাতে ওকে খাইয়ে দিচ্ছিল। আমার তো দেখেই গা চলে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস মিতালি, শ্বশুর আব্বু তো এমনিতেই ওই মেয়েকে মাথায় তুলে রেখেছে। এখন যদি ইভানও ওর কথায় উঠে বসে তাহলে তো এ বাড়িতে আমাদের কোনো দামই থাকবে না। ওই মেয়েটা আমাদের চাকরানি বানিয়ে ছাড়বে। কিছু একটা তো আমাদের করতেই হবে। এই ইনায়াকে আমি কিছুতেই শান্তিতে সংসার করতে দিব না। তুমি একদম চিন্তা করো না আপু, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এই দেখো আমার ফোনে কি, আমি আজ সকালে সাইমার সাথে দেখা করে এসেছি। মিতালি তার ফোনটা নোভার সামনে ধরলো। ফোনে ইভান আর সাইমার একটা ছবি। ছবিটা বেশ পুরনো, ভার্সিটির কোনো একটা প্রোগ্রামের, কিন্তু ছবিতে ইভান আর সাইমাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। সাইমা ইভানের কাঁধে মাথা রেখে হাসছে। নোভা ছবিটা দেখে কুটিল হেসে উঠলো। বাহ, এটাই তো খুব ভালো কাজ করেছিস তুই। কিন্তু শুধু একটা ছবি দিয়ে কি ইনায়াকে বোকা বানানো যাবে? ওই মেয়েটা তো অনেক চালাক। ও তো ইভানকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছে। শুধু ছবি না আপু, আমি সাইমার সাথেও কথা বলে এসেছি। সাইমা তো এমনিতেই ইভানের জন্য পাগল। ও আমাকে কিছু ফেক চ্যাটিং এর স্ক্রিনশটও দিয়েছে। আমরা শুধু ইয়ানার মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিব। আমরা ওকে বোঝাবো যে ইভানের এই ভালোবাসাটাই শুধু একটা মোহ। বয়সের কারণে একটা 19 বছরের বাচ্চা ছেলে এমন মোহ হতেই পারে। তারপর দেখবে ওই ইয়ানা নিজেই অপমানে ইভানকে দূরে ঠেলে দিবে। বয়স্ক মেয়েদের ইগো তো অনেক বেশি হয় আপু। নোভা আর মিতালি শয়তানের মতো হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ইয়ানা লিয়ানাকে খাইয়ে দিয়ে ড্রয়িং রুমের দিকে আসছিল। ইয়ানার পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি। ইয়ানাকে আসতে দেখে মিতালি আর নোভা হঠাৎ করে গলার আওয়াজ পরিবর্তন করে খুব দুঃখিত হওয়ার ভান করলো। ইস আপু, ইভান ভাইয়া এমনটা কিভাবে করতে পারে? ইয়ানা ভাবির মতো এত ভালো একটা মেয়ের সাথে ও এমন প্রতারণা করেছে। আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে। ইয়ানা ভাবি তো বেচারি কিছুই জানে না। আর বলিস না, ছেলেদের মন তো একটা বয়স্ক মেয়ের সাথে কি আর সারা জীবন কাটানো যায়? তাই তো ভার্সিটিতে গিয়ে ওই সাইমার সাথে সময় কাটাচ্ছে। কিন্তু ইনায়াটা না বড্ড বোকা। ও তো ইভানের এই সাময়িক মোহটাকে ভালোবাসা ভেবে বসে আছে। কাল রাতে তো দেখলাম দুজনে কত রোম্যান্স করছিল, কিন্তু দিনের আলো ফুটতেই ইভানের আসল রূপ বেরিয়ে আসলো। ইয়ানা ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড়িয়ে নোভা আর মিতালির কথাগুলো স্পষ্ট শুনতে পেল। ইয়ানার পায়ের তলার মাটি যেন কেঁপে উঠলো। ইয়ানার বুকের ভেতরটা ধপ করে উঠলো। ইয়ানা ধীর পায়ে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো। ইয়ানার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তো তোমরা এসব কি বলছো? নোভা ভাবি, ইভান কার সাথে সময় কাটাচ্ছে? তোমরা কি নিয়ে কথা বলছো? আমাকে খুলে বলো। এই তো ছোট বউ, মানে আমরা তো এমনি কথা বলছিলাম, তুমি কিছু মনে করো না। ইভান তো ছোট মানুষ, ওর একটু ভুল হতেই পারে। তুমি তো ম্যাচিউর, তুমি এসব মানিয়ে নিও। আমাকে পরিষ্কার করে বলো মিতালি, ইভান কি করেছে? তোমরা সাইমার নাম কেন নিচ্ছিলে? ইয়ানা ভাবি, আপনি তো অনেক ভালো মানুষ, তাই আপনাকে সত্যিটা বলা আমাদের দায়িত্ব। এই দেখেন আমার ফোনে সাইমা আজ আমাকে এই ছবি আর মেসেজগুলো পাঠিয়েছে। ইভান ভাইয়া ভার্সিটিতে ওর সাথে ঘুরে বেড়াচ্ছে। সাইমা বলছিল ইভান ভাইয়া নাকি শুধু শ্বশুর আব্বুর ভয়ে আপনাকে বিয়ে করেছে। আপনার প্রতি ওর যে টান সেটা নাকি শুধুই একটা মোহ। কিছুদিন পর যখন এই মোহ কেটে যাবে তখন তো ভাইয়া সাইমার কাছেই ফিরে যাবে। মিতালি ফোনটা ইয়ানার হাতে দিল। ইয়ানা কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। স্ক্রিনে ইভান আর সাইমার হাসি মুখের ছবিটা দেখে ইয়ানার বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে দিল। ফেক মেসেজগুলোতে লেখা যে ইভান সাইমাকে কতটা ভালোবাসে আর ইয়ানাকে শুধু একটা বোঝা মনে করে। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ছোট বউ,
তুমি কাঁদছো কেন? তুমি তো অনেক ম্যাচিউর। তুমি তো জানো একটা 19 বছরের ছেলের মন কত দ্রুত পাল্টায়। ওর তো একটা সমবয়সী মেয়ের সাথেই প্রেম করার কথা। তুমি শুধু শুধু ওর এই ছেলে মানুষই পাগলামিটাকে ভালোবাসা ভেবে নিজের জীবনটা নষ্ট করো না। ও তো আজ আছে, কাল তোমাকে একা ফেলে চলে যাবে। নোভার কথাগুলো ইয়ানার মাথার ভেতর হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। ইয়ানার মনে পড়ে গেল তানভীরের সেই ধোকার কথা। তানভীরও তো এভাবেই তাকে একা ফেলে গিয়েছিল। ইয়ানার ভেতরের সব নিরাপত্তাহীনতা, সব বয়সের কমপ্লেক্স যেন এক নিমেষে আবার জেগে উঠল। ইয়ানা ফোনটা মিতালির হাতে দিয়ে কোনো কথা না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ইয়ানা ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। ইয়ানার মনে হতে লাগলো সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা, যে কেন একটা পিচ্ছি ছেলের কথায় বিশ্বাস করেছিল। সে কেন ভেবেছিল এই অসমবয়সী সম্পর্কটা সত্যি কোনো পরিণতি পাবে। তুমি এত বড় ধোঁকাবাজ ইভান। তুমি আমাকে মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখিয়েছো। আমি তো জানতাম তুমি একটা বাচ্চা ছেলে। তোমার এই মুহূর্ত একদিন কাটবে, কিন্তু তুমি আমাকে এইভাবে কেন ভাঙলে ইভান? আমি তো তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আমি তো তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। তুমি কেন আমার সাথে এই খেলাটা খেললে ইভান? কেন? ইয়ানা নিজের চুলগুলো টেনে ধরে কাঁদতে লাগলো। তার বুকের ভেতর প্রচন্ড ঈর্ষা আর কষ্ট কাজ করছে। সাইমার হাসি মুখটা বারবার তার চোখের সামনে ভাসছে। ইয়ানা সিদ্ধান্ত নিল সে আর ইভানের সাথে কোনো কথা বলবে না। সে এই মিথ্যা ভালোবাসার অভিনয় আর সহ্য করতে পারবে না। সে তানভীরের মতো আর একবার প্রতারিত হতে চায় না। সন্ধ্যাবেলা ইভান ভার্সিটি থেকে অনেক খুশি মনে বাড়ি ফিরল। আজ সে ইয়ানার জন্য ইয়ানার প্রিয় নীল রঙের কাচের চুড়ি কিনে এনেছে। ইভান দৌড়ে নিজের রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখলো ইয়ানা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। রুমের আলো নেভানো। ইভান চুড়ির প্যাকেটটা পকেটে রেখে ইয়ানার পেছন থেকে গিয়ে খুব আলতো করে ইয়ানার কোমর জড়িয়ে ধরলো। আমার সিনিয়র বউটা অন্ধকারে একা একা কি করছে আপনি জানেন? আজ ভার্সিটিতে আমি শুধু আপনার কথাই ভাবছিলাম। আমার তো একটা মুহূর্ত আপনার থেকে দূরে থাকতে ইচ্ছে করে না ইয়ানা। ইভানের স্পর্শে ইয়ানার শরীরটা শিহরিত হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই সাইমার ছবিটা মনে পড়তেই ইয়ানার বুকের ভেতরটা ঘৃণায় ভরে গেল। ইয়ানা এক ঝটকায় ইভানের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। আমাকে একদম ছোবে না ইভান। আমার কাছ থেকে দূরে থাকো। আমার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার তোমার নাই। ইভান চমকে গেল। ইয়ানার এত রুক্ষ আর রাগী গলা সে আগে কখনো শোনে নাই। কাল রাতে যে মানুষটা তার বুকে মাথা রেখে কেঁদেছিল, আজ সে এতটা অচেনা কেন লাগছে। ইভান অবাক হয়ে ইয়ানার দিকে এক কদম এগিয়ে গেল। ইয়ানা, কি হয়েছে আপনার? আপনি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? অফিসে কি আজ কিছু হয়েছে? কেউ কি আপনাকে কিছু বলেছে? আমাকে বলুন ইয়ানা, আপনি কাঁদছেন কেন? কেউ আমাকে কিছু বলে নাই। আর তুমি আমার এত খবর নেওয়ার কে? তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো। আমার পার্সোনাল লাইফে তোমার এত নাক গলানোর কোনো দরকার নাই। আমি নাক গলাচ্ছি? ইয়ানা, আমি আপনার স্বামী। আপনার কি হয়েছে সেটা জানার অধিকার আমার আছে। কাল রাতে তো সব ঠিক ছিল। কাল তো আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। চুপ করো তুমি, একদম চুপ। কাল রাতে যা হয়েছে সব একটা ভুল ছিল, একটা মস্ত বড় ভুল। আমি তোমার ওই ছেলে মানুষই পাগলামির ফাঁদে পা দিয়েছিলাম, কিন্তু আজ আমার সব মোহ কেটে গেছে। তুমি একটা বাচ্চা ছেলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ইয়ানার কথাগুলো ইভানের বুকের ভেতরটা যেন বুলেট হয়ে বিঁধল। ইভানের চোখ দুটো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। ইভান বুঝতে পারলো না ইয়ানা হঠাৎ করে এমন কেন করছে। ইভান দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে ভারী গলায় বলল, মোহ? আপনি আমার ভালোবাসাকে মোহ বলছেন ইয়ানা? কাল রাতে আপনি আমাকে স্বামী হিসেবে মেনে নিলেন, আর আজ আপনি বলছেন সব একটা ভুল ছিল। আপনি এত সহজে আমাকে আবার দূরে ঠেলে দিচ্ছেন কেন ইয়ানা? কি অপরাধ করেছি আমি? তুমি কোনো অপরাধ করো না ইভান, অপরাধ আমি করেছি। আমি ভুলে গিয়েছিলাম যে 19 বছরের একটা ছেলের মন কত দ্রুত পাল্টায়। তুমি তো তোমার সমবয়সী মেয়েদের সাথেই ঘুরে বেড়াবে। আমার মতো একটা বয়স্ক মেয়ের সাথে তুমি কি করবে? তুমি যাও ইভান, তুমি তোমার সাইমার কাছেই ফিরে যাও। আমাকে আমার মতো থাকতে দাও। সাইমার নামটা শুনে ইভান চমকে উঠল। ইভান বুঝতে পারলো ইয়ানার এই ডাকের পেছনে আসল কারণটা কি। কেউ নিশ্চয়ই ইয়ানাকে সাইমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলেছে। ইভানের বুকের ভেতরটা প্রচন্ড জেদ আর অভিমানে জ্বলে উঠল। ইভান ইয়ানার দুই হাত শক্ত করে ধরে ইয়ানার চোখের দিকে তাকালো। সাইমা, আপনাকে কে এসব বাজে কথা বলেছে ইয়ানা? আপনি অন্যের কথায় আমাকে সন্দেহ করছেন। আপনি
আমার ভালোবাসাকে এত সস্তা মনে করেন? আপনি এত বোকা কিভাবে হতে পারেন ইয়ানা? ছাড়ো আমাকে, আমি নিজের চোখে সব প্রমাণ দেখেছি। তুমি আমাকে আর ধোকা দিতে পারবে না। তুমি একটা পিচ্চি ডেভিল, আর তোমার মনটাও একটা ডেভিলের মতো। তুমি শুধু মানুষের ইমোশন নিয়ে খেলতে জানো। তুমি বেরিয়ে যাও আমার রুম থেকে। ইয়ানা সজোরে ইভানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ইভান টান সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ইভান ফ্লোরে বসে এক দৃষ্টিতে ইয়ানার চোখের জলের দিকে তাকিয়ে রইল। ইভানের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা আর কষ্ট নেমে আসলো। যে চোখের জল সে মাটিতে পড়তে দিতে চায় নাই, আর তার জন্যই সেই জল অঝরে ঝরছে। আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইয়ানা। আপনি আমার চোখের ভাষার চেয়ে অন্যের মিথ্যা প্রমাণকে বেশি বিশ্বাস করলেন। ঠিক আছে, আপনি যখন আমাকে বিশ্বাসই করেন না, তখন আমার আর কোনো অধিকার নাই আপনাকে ছোঁয়ার। ইভান ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। ইভান পকেট থেকে নীল ছুরির প্যাকেটটা বের করে ফ্লোরে ছুঁড়ে মারলো। কাঁচের ছুরিগুলো ভেঙে ফ্লোরে ছড়িয়ে পড়লো। ইয়ানা চমকে উঠে ভাঙা ছুরিগুলোর দিকে তাকালো। ইভানের এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইভান চলে যাওয়ার পর ইয়ানা ফ্লোরে বসে ভাঙা ছুরিগুলোর টুকরো হাতে দিয়ে ছুঁতে লাগলো। ইয়ানার আঙ্গুল কেটে রক্ত বের হতে লাগলো, কিন্তু ইয়ানার সেদিকে কোনো প্রক্ষেপ নাই। ইয়ানা ডুকরে কেঁদে উঠল। ইয়ানার মনে হতে লাগলো সে যেন নিজের হাতে নিজের সব সুখ ভেঙে চুরমার করে দিল। রাত 12টা, বাইরের আকাশ মেঘলা হয়ে আছে। হঠাৎ করে প্রচন্ড বেগে বাতাস আর ঝুম বৃষ্টি শুরু হলো। ইয়ানা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার চোখে এক ফোঁটাও ঘুম নাই। ইভানের অভিমানী মুখটা বারবার তার চোখের সামনে ভাসছে। ইয়ানা বুঝতে পারছে না সে ঠিক করেছে নাকি ভুল। হঠাৎ ইয়ানার মনে হলো বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। ইয়ানা খাট থেকে নেমে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার কাছের দরজা দিয়ে বাইরে তাকিয়ে ইয়ানার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। ঝুম বৃষ্টির মধ্যে ইভান বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ইভানের পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে জবজবে হয়ে গেছে। ইভানের চোখ দুটো বন্ধ আর মুখটা আকাশের দিকে। বৃষ্টির পানির সাথে ইভানের চোখের পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। ইভান, তুমি এত রাতে এই বৃষ্টির মধ্যে কি করছো? তুমি তো ভিজে যাচ্ছ, তোমার তো এমনিতেই ঠান্ডা লাগে। ইয়ানা তাড়াহুড়ো করে কাঁচের দরজাটা খুলে বারান্দায় গেল। ইয়ানাও বৃষ্টির পানিতে ভিজতে শুরু করলো। ইভান চোখ খুলে ইয়ানার দিকে তাকালো। ইভানের চোখে এক তীব্র অভিমান আর না পাওয়ার হাহাকার। আপনি কেন এসেছেন এখানে ইয়ানা? আপনি তো আমাকে সহ্য করতে পারেন না। আমি তো একটা ধোঁকাবাজ। আমাকে আমার মতো পড়তে দিন। বৃষ্টির এই ঠান্ডা পানিও আমার বুকের ভেতরের আগুনটাকে নেভাতে পারছে না। তুমি পাগল হয়ে গেছো ইভান। রুমে চলো, তোমার জ্বর এসে যাবে। তুমি তো কাল রাত থেকেই না খেয়ে আছো। চলো ইভান। ইয়ানা ইভানের হাতটা ধরতে গেলে ইভান এক ঝটকায় ইয়ানের হাতটা সরিয়ে দিল। ইভানের এই প্রত্যাখ্যান ইয়ানার বুকের ভেতরটা হাজারটা সূচ হয়ে বিঁধতে লাগলো। আমাকে ছোবেন না ইয়ানা। আপনি তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। আপনি তো আমাকে বিশ্বাস করেন না। তাহলে এখন কেন আমার জন্য এত দরদ দেখাচ্ছেন? আপনি যান আপনার রুমে। আমি সারা রাত এই বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকবো। তুমি কেন এমন করছো ইভান? আমি তো প্রমাণ দেখেছি। আমি কি করে বিশ্বাস করব যে তুমি আমাকে ঠকাচ্ছ না? আমি যে তানভীরের ধোঁকা খাওয়ার পর খুব ভয় পাই ইভান। আমার বুকের ভেতরটা যে খুব ঈর্ষা হয় যখন তুমি অন্য কোনো মেয়ের সাথে হাসো। আমি সহ্য করতে পারি না ইভান। ইয়ানার এই ঈর্ষা আর ভয়ের কথাগুলো শুনে ইভানের বুকের ভেতরের সব অভিমান যেন মুহূর্তের মধ্যে গলে যেতে চাইলো। ইভান বুঝতে পারলো ইয়ানা আসলে তাকে অবিশ্বাস করে না। ইয়ানা শুধু তাকে হারানোর ভয় পায়। ইভান এক কদম এগিয়ে ইয়ানার খুব কাছে চলে আসলো। আপনার ঈর্ষা হয় ইয়ানা? আপনি আমাকে হারানোর ভয় পান? তার মানে আপনিও আমাকে ভালোবাসেন। আপনি যতই বয়সের কথা বলেন না কেন, আপনার মনটা তো ঠিকই আমার জন্য কাঁদে। তাহলে কেন আপনি আমাকে এত কষ্ট দেন ইয়ানা? কেন? ইভান নিজের দুই হাত দিয়ে ইয়ানার ভেজা মুখমণ্ডল খুব শক্ত করে ধরলো। ইভানের গরম নিঃশ্বাস ইয়ানার কপালে আছড়ে পড়তে লাগলো। ইয়ানার চোখ দিয়ে বৃষ্টির পানির সাথে সাথে অঝরে চোখের পানি পড়তে লাগলো। আমি জানি না ইভান, আমি শুধু জানি তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি মরে যাবো ইভান। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমার সব পাগলামি মেনে নিব, কিন্তু তুমি আমাকে একা করে দিও না। ইয়ানা নিজেকে সামলাতে পারলো না। ইয়ানা দুই হাত দিয়ে ইভানের কলার চেপে ধরে ইভানের বুকের উপর মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। ইভানের বুকের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। ইভান তার দুই হাত দিয়ে ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরে ইয়ানাকে নিজের বুকের সাথে একেবারে মিশিয়ে দিল। আমি কোথাও যাব না ইয়ানা। আমি তো আপনার ওই চোখের জলের কাছেই বাধা পড়ে গেছি। সাইমা বা অন্য কোনো মেয়ের দিকে তাকানোর মতো কোনো জায়গা আমার চোখে নাই।
আমার পৃথিবীতে শুধু আপনি আছেন, শুধু আমার এই জেদি আর বোকা সিনিয়র বউটা। ইভান ইয়ানার ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে ইয়ানার কপালে একটা দীর্ঘ আর পবিত্র চুমু দিল। ইয়ানা চোখ বন্ধ করে ইভানের এই গভীর ভালোবাসাটুকু অনুভব করতে লাগলো। বৃষ্টির রিমঝিম শব্দের মাঝে বারান্দায় দাঁড়িয়ে থাকা এই দুই অসম বয়সের মানুষের নীরব অভিমান আর কষ্ট আর চোখের জলের সাথে ধুয়ে মুছে একাকার হয়ে গেল। অনেকক্ষণ পর ইভান ইয়ানার মুখটা নিজের বুক থেকে তুলে ইয়ানার চোখের দিকে তাকালো। ইভানের চোখে এখন এক চরম অধিকার বোধ। কাল সকালে আমি সবার সামনে প্রমাণ করে দিব যে ওই মেসেজ আর ছবিগুলো সব ফেক ছিল। আমি নোভার আর মিতালির ঘাড় ভেঙে দিব, কিন্তু তার আগে আজ আপনাকে একটা শাস্তি পেতে হবে ইয়ানা। আপনি আমাকে যে কষ্টটা দিয়েছেন তার শাস্তি আমি আজ রাতেই নিব। শাস্তি? কি শাস্তি দিবে তুমি আমাকে? ইভান কোনো কথা না বলে হঠাৎ করে ইয়ানাকে পাজা কোলা করে কোলে তুলে নিল। ইয়ানা চমকে উঠে ইভানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। ইভান, কি করছো তুমি? নামাও আমাকে, লিয়ানা উঠে যাবে, কেউ দেখে ফেলবে। দেখুন, আমার বউকে আমি কোলে নিয়েছি, কার বাপের কি? আপনি আজ আমাকে ধাক্কা দিয়েছেন, তার শাস্তি হলো আজ সারা রাত আপনি আমার বুকে ঘুমাবেন, ফ্লোরে না। আজ আমি আপনার পাশের খাটেই ঘুমাবো, আর আপনি আমাকে একবারও না করতে পারবেন না। ইভানের এই মিষ্টি আর অধিকার খাটানো শাস্তির কথা শুনে ইয়ানার ভেতরে সব ভয় আর অনিশ্চয়তা যেন দূর হয়ে গেল। ইয়ানা লজ্জায় ইভানের বুকে মুখ লুকিয়ে ফেললো। ইভান ইয়ানাকে কোলে নিয়ে রুমের ভেতরে চলে আসলো। বৃষ্টির রাতের এই গভীর আর ধীর লয়ের রোম্যান্স প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসার কাছে বয়সের দেওয়াল আর কোনো ষড়যন্ত্রই টিকতে পারে না। বাবা, তুমি সবাইকে এখনই ড্রয়িং রুমে আসতে বলো। আজ এই বাড়িতে একটা মস্ত বড় বিচার হবে। আমার বউয়ের চোখের পানির হিসাব আমি আজ কড়াই গন্ডাই বুঝিয়ে নিব। সকালের আলো ফোটার সাথে সাথেই ইভানের রাগী গলার আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল। ইস্তিয়াক আহমেদ, রাইহান, দাদি, নোভা এবং মিতালি ড্রয়িং রুমে এসে হাজির হলো। ইয়ানা মাথা নিচু করে ইভানের পাশে দাঁড়িয়ে আছে। ইভানের চোখ দুটো রাগে চলছে। ইস্তিয়াক আহমেদ চিন্তিত গলায় বললেন, কি হয়েছে ইভান? এত সকালে তুই এইভাবে চিৎকার করেছিস কেন? কে কি বলছে ইয়ানা মাকে? কি বলেছে সেটা তুমি তোমার ওই গুণধর বড় ছেলের বউ আর তার বোনকে জিজ্ঞেস করো বাবা। ওরা আমার আর ইয়ানার মাঝে আগুন লাগানোর চেষ্টা করেছে। ওরা ইয়ানাকে ফেক চ্যাটিং আর ভুয়া ছবি দেখিয়ে বুঝিয়েছে আমি নাকি ভার্সিটিতে সাইমার সাথে প্রেম করেছি। ইভান, তুই এসব কি বলছিস? আমরা কখন এসব করলাম? তুই নিশ্চয়ই ভুল বুঝছিস আমাদের। আমরা তো ছোট বউকে নিজের বোনের মতো দেখি। জাস্ট শ্যাট আপ নোভা ভাবি। আমি ডেভিল, আমার সাথে চালাকি করার চেষ্টা করবেন না। এই দেখেন আমার হাতে মিতালির ফোন। আমি আজ সকালে ওর রুম থেকে ফোনটা নিয়ে সব চেক করেছি। এই দেখেন কিভাবে আপনারা সাইমার সাথে মিলে আমার বউকে মিথ্যে প্রমাণ দেখিয়েছেন। ইভান ফোনটা ইস্তিয়াক আহমেদ আর রাইহানের সামনে ছুড়ে দিল। রাইহান ফোনটা দেখে রাগে ফেটে পড়ল। রাইহান সজোরে নোভার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। নোভা ছিটকে ফ্লোরে পড়ে গেল। মিতালি ভয়ে কাঁপতে লাগলো। আমাকে মাফ করে দাও রায়হান, আমি আর কোনোদিনও এমন করব না। আমি আসলে ইনায়ের উপর জেলাস ছিলাম। আবু তো সবসময় ইনায়াকে মাথায় তুলে রাখে, তাই আমি আর মিতালি মিলে এই প্ল্যানটা করেছিলাম। ইনায়া, আমাকে তুই ক্ষমা করে দে বোন। আমাকে বোন ডাকবে না নোভা ভাবি। আপনারা কাল আমাকে কতটা অপমান করেছেন তা কি আপনারা জানেন? আপনারা আমার বয়সের খোঁটা দিয়ে আমাকে বুঝিয়েছিলেন ইভান আমাকে ছেড়ে চলে যাবে। আমার বুকের ভেতরটা কাল কিভাবে জ্বলছিল তা শুধু আমি আর আমার আল্লাহ জানে। ইয়ানা ভাবি, আমরা বুঝতে পারি নাই ইভান ভাই আপনাকে এতটা ভালোবাসে। আমরা ভেবেছিলাম ও তো ছোট ছেলে, ওর হয়তো আপনার প্রতি মোহ তৈরি হয়েছে। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি আজকেই এই বাড়ি থেকে চলে যাব। শুধু চলে যাবে না, তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার নাতি তার বউকে কতটাই ভালোবাসে তা আমি নিজের চোখে দেখেছি। তোদের মতো বিষাক্ত সাপ আমি আমার বাড়িতে রাখবো না। রায়হান, তুই তোর বউ আর শালিকে নিয়ে এখনই এই বাড়ি থেকে বের হ। দাদি একদম ঠিক বলেছে। আমার বউয়ের চোখের এক ফোঁটা পানির দাম তোদের দুজনের জীবনের চেয়েও অনেক বেশি। তোদের ছায়া যেন আর কোনোদিন আমার ইয়ানার উপর না পড়ে। গেট আউট ফ্রম মাই হাউস। ইভানের ধমকে নোভা আর মিতালি কাঁদতে কাঁদতে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ইস্তিয়াক আহমেদ ইয়ানার কাছে এসে ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা ইয়ানা, আমি তোকে কথা দিয়েছিলাম এই বাড়িতে তোর কোনো অসম্মান হবে না। আমার ছেলে আজ তোকে তোর যোগ্য সম্মান ফিরিয়ে দিয়েছে। তুই ইভানকে কখনো ভুল বুঝিস না মা। ও রক্সটা হতে পারে, কিন্তু ওর মনটা অনেক পবিত্র। আমি জানি আপু,
আমি অনেক বড় ভুল করেছিলাম ইভানকে অবিশ্বাস করে। ও যে আমার বিপদের সবচেয়ে বড় ঢাল সেটা আমি কাল রাতেই বুঝতে পেরেছি। আমি আর কোনোদিন ওকে ভুল বুঝবো না আব্বু। দুপুরবেলা ইভান আর ইয়ানার রুমে এক অদ্ভুত নীরবতা। ইভান সোফায় বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছে। ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছে। ইয়ানার পরনে একটা লাল রঙের সুতির শাড়ি। ইভান আর চোখে বারবার ইয়ানার দিকে তাকাচ্ছে। ইয়ানা সেটা বুঝতে পেরে মুচকি হেসে ইভানের দিকে ঘুরে দাঁড়ালো। এইভাবে চুরি করে তাকানোর কি আছে ইভান? আমি তো তোমার বউ, সরাসরি তাকালেই তো পারো। সরাসরি তাকালে তো আমার হার্টবিট বেড়ে যায় ইয়ানা। আপনি যতবার এই লাল শাড়িটা পরেন আমার মনে হয় আমি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারবো। আপনাকে এত সুন্দর কেন লাগে ইয়ানা? তুমি এত ফাজিল কেন ইভান? সারাক্ষণ শুধু আমাকে পাম দেওয়ার ধান্দা। আমি তো একটা বয়স্ক মেয়ে, আমার চেয়ে তো তোমার ভার্সিটির ওই সাইমাকে অনেক বেশি সুন্দর লাগে, তাই না? আবার ওই ডাইনির নাম নিচ্ছেন আপনি? আমি তো আজ ভার্সিটিতে গিয়ে ওকে এমন ধমক দিয়ে এসেছি যে ও আর কোনোদিন আমার সামনে আসার সাহস পাবে না। আর আপনি বয়স্ক, আপনি তো আমার কিউট একটা সিনিয়র বউ, যাকে দেখলে আমার শুধু আদর করতে ইচ্ছে করে। ইভান বইটাই সোফায় ছুঁড়ে ফেলে ধীরে ইয়ানার সামনে এসে দাঁড়ালো। ইভানের চোখের দৃষ্টি এতটাই গভীর ছিল যে ইয়ানের বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। ইয়ানা লজ্জায় চোখ নামিয়ে নিল। ইভান, তুমি এত কাছে আসছো কেন? দূরে গিয়ে দাঁড়াও। লিয়ানা তো এক্ষুনি স্কুল থেকে চলে যাবে। আসুক, লিয়ানা তো আমার মেয়ে, ও তো জানে ওর পাপা ওর মামুনিকে কত ভালোবাসে। আর আমি এত সহজে আপনাকে ছাড়বো না ইয়ানা। কাল রাতে আপনি আমাকে কতটা কষ্ট দিয়েছেন তা কি আপনি জানেন? আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি ইভান। আমি তো সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। তানভীরের কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা এখনো কেঁপে ওঠে। আমি তোমায় হারাতে চাই না ইভান। তানভীরের নামটা আর কোনোদিন আমার সামনে নেবেন না ইয়ানা। আমি ওই কুত্তার বাচ্চাকে এত সহজে ছাড়বো না। ও আপনাকে রিজেক্টেড বলেছিল না? আমি ওকে এমন শিক্ষা দিব যে ও সারা জীবন মনে রাখবে পিচি ডেভিলের সাথে পাল্লা দেওয়ার ফল কি হয়। ইভান হঠাৎ করে ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরে ইয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে দিল। ইয়ানার শরীরটা শিহরিত হয়ে উঠল। ইয়ানা নিজের দুই হাত ইভানের বুকের উপর রেখে ইভানের চোখের দিকে তাকালো। তুমি কি সত্যি আমাকে এতটা ভালোবাসো ইভান? তুমি তো 19 বছরের একটা ছেলে। তোমার বন্ধুদের যখন গার্লফ্রেন্ড হবে, তুমি যখন তাদের সাথে আড্ডা দিবে, তখন কি তোমার আমাকে একটা বোঝা মনে হবে না? আপনি কি পাগল হয়ে গেছেন ইয়ানা? আমার বন্ধুদের গার্লফ্রেন্ড থাকবে আর আমার একটা বউ আছে, এর চেয়ে গর্বের আর কি হতে পারে? আমি সবার সামনে বুক ফুলিয়ে বলবো, দেখো আমার বউটা কত সুন্দর, কতটা ম্যাচিওর। আর আপনি আমাকে বোঝা বলছেন? আপনি তো আমার অক্সিজেন ইয়ানা। তুমি এত সুন্দর করে কথা কিভাবে বলো ইভান? তোমার প্রতিটা কথা আমার বুকের ভেতরে সব ভয়, সব ইনসিকিউরিটি এক নিমেষেই দূর করে দেয়। মনে হয় আমি এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি নিরাপদ জায়গাতেই আছেন ইয়ানা। এই ইভান চৌধুরীর বুকে মাথা রাখলে পৃথিবীর কোনো ঝড় আপনাকে ছুঁতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাকে ঠিক এইভাবেই আগলে রাখবো। ইভান ইয়ানার কপালে একটা দীর্ঘ চুমু দিল। ইয়ানা চোখ বন্ধ করে ইভানের এই পবিত্র স্পর্শটুকু গ্রহণ করতে লাগলো। ইয়ানার মনে হতে লাগলো তার জীবনের সব শূন্যতা আজ ইভানের এই গভীর ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। বিকেলবেলা ইয়ানা লিয়ানাকে নিয়ে পাশের সুপার শপে গিয়েছিল কিছু চকলেট আর খেলনা কেনার জন্য। লিয়ানা খেলনা দেখে খুব খুশি। ইয়ানা লিয়ানার হাত ধরে সুপার শপ থেকে বের হতেই হঠাৎ করে তানভীর আর তার বন্ধু ইমরান তাদের সামনে এসে দাঁড়ালো। তানভীরকে দেখে ইয়ানার পুরো শরীর ভয়ে আর ঘৃণায় কেঁপে উঠল। ইয়ানা লিয়ানাকে নিজের পেছনে লুকিয়ে নিল। ভাই এনে বাহ, কি সুন্দর বানিয়েছে তোমাদের এই সাজে। তা তোমার ওই পিচ্ছি বডিগার্ডটা কোথায়? তোমাকে একা ছেড়ে দিল নাকি? আমি তো ভেবেছিলাম ওই বাচ্চা ছেলেটা তোমাকে নিয়ে অনেক সুখে আছে। তানভীর, তুমি আমার রাস্তা আটকে দাঁড়িয়েছো কেন? আমাকে যেতে দাও। তোমার সাথে আমার কোনো কথা নাই। আর তুমি ইভানকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। ও তোমার চেয়ে 1000 গুণ বেশি ভালো। ইমরানের এমন নোংরা কথা শুনে ইয়ানা রাগে ফেটে পড়ল। ইয়ানা সজোরে একটা থাপ্পড় ইমরানের গালে বসিয়ে দিল। ইমরান চোখ মুখ কুঁচকে ইয়ানার দিকে তেড়ে আসলো। মুখ সামলে কথা বলবি শুয়োরের বাচ্চা। ইভান আমার স্বামী। তোদের মতো কাপুরুষের সাথে আমার কথা বলতেই ঘেন্না হয়। তোরা রাস্তা থেকে সর। এত তেজ তোমার না? তুমি আমার বন্ধুকে থাপ্পড় মারলে। আজ আমি তোমাকে এই রাস্তায় সবার সামনে এমন অপমান করব যে তুমি আর মুখ দেখাতে পারবে না। তুই কি ভেবেছিস তোর ওই পিচ্ছি বর তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে?
তানভীর ইয়ানার হাতটা শক্ত করে ধরার জন্যে হাত বাড়ালো। ইয়ানা ভয়ে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু তানভীরের হাত ইয়ানাকে ছোঁয়ার আগেই হঠাৎ করে কে যেন তানভীরের হাতটা মাঝপথেই খপ করে ধরে ফেললো। তানভীর চমকে উঠে তাকালো। ইভান দাঁড়িয়ে আছে। ইভানের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। ইভানের চোয়াল শক্ত হয়ে আছে। ইভানের ডেভিল রূপ আজ যেন চূড়ান্ত আকার ধারণ করেছে। ইভান তানভীরের হাতটা এত জোরে চেপে ধরলো যে তানভীর ব্যথায় চিৎকার করে উঠলো। তুই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে পেলি কুত্তার বাচ্চা? আমি তোকে বলেছিলাম না আমার বউয়ের আশেপাশেও যদি তোকে দেখি তাহলে তোর লাশ নদীতে ভাসিয়ে দেব। আজ তোর শেষ দিন তানভীর। ইরফান, তুই আমাকে ছাড়। আমি তো তোকে কিছু বলি নাই। আমি তো ইয়ানের সাথে কথা বলছিলাম। তুই এত হিরো সাজিস না। হিরো না, শোরের বাচ্চা। আমি ডেভিল, আর তুই আমার বউকে বলছিস আমি ওকে সন্তুষ্ট করতে পারবো না। আজ আমি তোকে এমন সন্তুষ্ট করব যে তুই সারা জীবন হুইল চেয়ারে বসে কাটাবি। ইভান সজোরে একটা লাথি তানভীরের পেটে বসিয়ে দিল। তানভীর ছিটকে গিয়ে রাস্তার উপরে পড়লো। ইমরান ইভানকে মারতে আসলে ইভান এক ঘুষিতে ইমরানের নাক ফাটিয়ে দিল। ইমরান রক্তমাখা মুখ নিয়ে দৌড়ে পালিয়ে গেল। ইভান তানভীরের বুকের উপর বসে এলোপাথারি ঘুষি মারতে লাগলো। তুই আমার বউকে অপমান করবি, তুই ওনাকে রিজেক্টেড বলবি। আজ তোকে কে বাঁচায় আমি দেখি। আমি ইশতিয়াক চৌধুরীর ছেলে। আমার পাওয়ার কতটা তা তুই এখনো দেখিস নাই তানভীর। ইভান, ছাড়ো ওকে। ওকে আর মেরো না, ও মরে যাবে। ইভান, তুমি পুলিশ কেসে ফেসে যাবে। আমাকে ওর হাত থেকে বাঁচিয়েছো, এটাই অনেক। ওকে ছেড়ে দাও ইভান। ইয়ানা দৌড়ে এসে ইভানের হাত ধরে টানতে লাগলো। ইভান ইয়ানার কথায় নিজেকে কিছুটা শান্ত করলো। ইভান তানভীরের কলার ধরে টেনে তুলে দাঁড় করালো। তানভীরের মুখ দিয়ে রক্ত পড়ছে। আজ আমার বউ তোকে বাঁচিয়ে দিল তানভীর, কিন্তু তোর খেলা এখনো শেষ হয় নাই। তুই যে কোম্পানির অহংকার করিস সেই কোম্পানি আজ থেকে আমার বাবার দখলে চলে গেছে। আমি আজ সকালেই তোর সব ক্লায়েন্টকে ধ্বংস করে দিয়েছি। তুই আজ থেকে রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরবি। এইটা ইভান চৌধুরীর বউকে অপমান করার শাস্তি। না ইভান, তুই এত বড় ক্ষতি আমার করতে পারিস না। আমার সব শেষ হয়ে যাবে। আমাকে মাফ করে দে ইভান। আমি আর কোনোদিন ইহানের সামনে আসবো না। তোর মাপ চাওয়ার সময় শেষ তানভীর। তুই আমার বউয়ের এক ফোঁটা চোখের পানি ফেলেছিলি। আজ আমি তোর জীবনের সব সুখ কেড়ে নিলাম। তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ, না হলে আমি সত্যি তোকে খুন করে ফেলবো। তানভীর কাঁপতে কাঁপতে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ইয়ানা স্তব্ধ হয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। 19 বছরের একটা ছেলে শুধু গায়ের জোরে নয়, বরং নিজের বুদ্ধি আর বাবার পাওয়ার ব্যবহার করে একটা কাপুরুষের জীবন ধ্বংস করে দিল। ইয়ানা বুঝতে পারলো ইভান বয়সে ছোট হতে পারে, কিন্তু সে একজন সম্পূর্ণ আর পরিণত পুরুষ, যে নিজের স্ত্রীকে আগলে রাখতে জানে। ইয়ানা, আপনি ঠিক আছেন তো? ওই জানোয়ারটা আপনাকে কিছু করে নাই তো? লিয়ানা মা, তুই ভয় পেয়েছিস? আমি ঠিক আছি ইভান, কিন্তু তুমি এত বড় কাজ কিভাবে করলে? তুমি তানভীরের কোম্পানি ধ্বংস করে দিলে। তুমি সত্যি আমার জন্য এতটা করলে ইভান? আমি আপনার জন্য পুরো পৃথিবীটা ধ্বংস করে দিতে পারি ইয়ানা। আমি আপনাকে বলেছিলাম না আমি ডেভিল শুধু বাইরের মানুষের জন্য। আমার স্ত্রীর সম্মানের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। চলুন এবার বাড়ি চলুন। রাতের বেলা ইভান আর ইয়ানার রুমে একটা রোমান্টিক আবহাওয়া। রুমের আলো নেভানো, শুধু একটা নীল রঙের ড্রিম লাইট জ্বলছে। ইয়ানা খাটে বসে আছে। ইভান ব্যালকনি থেকে রুমে ঢুকলো। আজ ইভানের চোখে মুখে এতটাই তৃপ্তির হাসি। তানভীরকে উচিত শিক্ষা দিয়ে সে তার বউয়ের সব অপমান ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আমার সিনিয়র বউটা এত চুপচাপ বসে আছে কেন? আজ তো আপনার খুশি হওয়ার কথা। আপনার ওই পিচ্ছি বরটা আজ প্রমাণ করে দিয়েছে যে সে কতটা ম্যাচিওর। ইভান, তুমি এখানে বসো, আমার কাছে বসো। ইয়ানা হাত বাড়িয়ে ইভানকে নিজের পাশে খাটে বসালো। ইয়ানা এক দৃষ্টিতে ইভানের চোখের দিকে তাকিয়ে রইল। ইয়ানার চোখে আজ কোনো বয়সের কমপ্লেক্স নাই, কোনো ভয় নাই, আছে শুধু এক তীব্র প্রেম আর আত্মসমর্পণ। আমি তোমায় অনেক ভুল বুঝেছিলাম ইভান। আমি ভেবেছিলাম তুমি একটা বাচ্চা ছেলে, তুমি সংসারের কি বুঝবে, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার সবচেয়ে বড় আশ্রয়। তুমি তানভীরকে শুধু মারো নাই, তুমি আমার সব অপমান ফিরিয়ে দিয়েছো। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম ইয়ানা, আমি আপনার ঢাল হয়ে থাকবো। আপনি কি এখনো আমাকে ওই পিচ্চি ছেলেই মনে করেন? না ইভান, তুমি আমার স্বামী, তুমি আমার জীবন। আমি আর কোনোদিন তোমায় ছোট ভাববো না। আমি আমার সব ইগো, সব বয়সের দেওয়াল আজ ভেঙে দিলাম। আমি শুধু তোমার ইয়ানা হতে চাই ইভান।
ইয়ানা হঠাৎ করে নিজের ইচ্ছেই ইভানের বুকে মাথা রাখলো। ইভান চমকে উঠলো। ইয়ানা জীবনে প্রথমবার নিজের ইচ্ছেই এতটা কাছে এসেছে। ইভানের বুকের ভেতরটা খুশিতে নেচে উঠলো। ইভান নিজের 2 হাত দিয়ে ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইয়ানা, আপনি সত্যি আমাকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন? আমি কি স্বপ্ন দেখছি? তুমি কোনো স্বপ্ন দেখছো না ইভান, এটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি ইভান, পাগলের মতো ভালোবাসি। তুমি আমার পিচ্চি ডেভিল আর আমি তোমার সিনিয়র বউ। ইভান ইয়ানার বুকটা নিজের বুক থেকে তুলে ইয়ানার চোখের দিকে তাকালো। ইভানের ঠোঁটে একটা দুষ্টু হাসি ফুটে উঠলো। আপনি যখন আমাকে এতটা ভালোবাসেন তখন তো আমাকে আমার ডেভিলগিরি দেখাতেই হবে ইয়ানা। আজ আমি আপনাকে এত সহজে ছাড়বো না। অসভ্য ছেলে, তুমি আবার শুরু করেছো। তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না, তাই না? বউয়ের সাথে অসভ্যতা আমি না করলে কি আর ভালোবাসা বাড়ে ইয়ানা? আর আপনি তো জানেন আমি যতটা ভালো স্বামী ততটা বড় ডেভিল। ইভান কথা শেষ না করে ইয়ানার ঠোঁটের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইয়ানা চোখ বন্ধ করে ইভানের এই গভীর আর তীব্র ভালোবাসাটুকু গ্রহণ করতে লাগলো। রুমের নীরবতার মাঝে 2 অশুভ বয়সের মানুষের এই ধীর লয় রোমান্টিক মিলন প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসার কাছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। ইভানের এই পাগলামি, এই অধিকার বোধ ইয়ানাকে সম্পূর্ণভাবে ইভানের করে দিল। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে ইভান আর ইয়ানার রুমটাকে এক মায়াবী আলোয় ভরিয়ে তুলেছে। ইয়ানা ধীরে ধীরে চোখ খুলল। ইয়ানা দেখলো সে ইভানের বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। ইভানের 2 হাত ইয়ানার কোমর এতটা শক্ত করে জড়িয়ে আছে যেন কেউ তাকে ছিনিয়ে নিতে আসলে সে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করবে। ইয়ানার বুকের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। তুমি কি জাদুকর ইভান? তুমি কিভাবে আমার এত বছরের সব কষ্ট, সব শূন্যতা এক নিমেষেই দূর করে দিলে। আমি তো ভেবেছিলাম আমি আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু তুমি তো আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। ইয়ানা নিজের মনে ফিসফিস করে কথাগুলো বলছিল আর ইভানের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। ঘুমের ঘোরে ইভানকে একদম একটা বাচ্চা ছেলের মতো দেখাচ্ছে। ইয়ানা নিজের হাত বাড়িয়ে ইভানের কপালে পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিল। ইয়ানার আঙ্গুলের স্পর্শে ইভানের ঘুম ভেঙে গেল। ইভান চোখ না খুলেই ইয়ানার হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে একটা গভীর চুমু দিল। সকাল সকাল আমার সিনিয়র বউটা এত রোমান্টিক হয়ে গেল কিভাবে? আমি তো ভাবছিলাম ঘুম থেকে উঠে আপনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন। তুমি জেগেছিলে ইভান? তুমি সব সময় এমন ফাজলামি কেন করো? আর আমি তোমাকে ধাক্কা দিতে যাব কেন? তুমি তো আমার স্বামী। সত্যি আমি আপনার স্বামী। কাল রাতের পর থেকে তো আপনার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমার কান দুটো তৃষ্ণার্ত হয়েছিল ইয়ানা। আপনি কি জানেন আপনাকে আমার বুকের উপর এইভাবে দেখলে আমার কি মনে হয়? কি মনে হয় ইভান? মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আমার আর কোনো কিছু দরকার নাই, শুধু আপনার এই শান্ত চোখ আর মিষ্টি হাসিটা আমার সারা জীবনের জন্য যথেষ্ট। ইভান চোখ খুলে ইয়ানার চোখের দিকে তাকালো। ইভানের চোখের ওই তীব্র ভালোবাসা আর অধিকার বোধ দেখে ইয়ানার পুরো শরীরটা শিহরিত হয়ে উঠল। ইয়ানা লজ্জায় মুখ নামিয়ে নিতে চাইলে ইভান ইয়ানার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। মুখ লুকাবেন না ইয়ানা, আমি আপনার চোখে আমার জন্য ওই পাগলামিটা দেখতে চাই। আপনি কি আমাকে সত্যি এতটা ভালোবাসেন যতটা আমি আপনাকে বাসি? আমি জানি না ইভান, আমি শুধু জানি তুমি ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নাই। তুমি আমার পিচ্চি ডেভিল যে আমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়েছে। ইভান আর কোনো কথা না বলে ইয়ানার কপালে, চোখে আর গালে আলতো করে চুমু দিতে লাগলো। ইভানের প্রতিটা স্পর্শে ছিল এক অদ্ভুত সম্মান আর গভীর প্রেম। ইয়ানা চোখ বন্ধ করে নিজেকে ইভানের এই পবিত্র ভালোবাসায় সম্পূর্ণভাবে সঁপে দিল। সকালের নাস্তার টেবিল, ইস্তিয়াক আহমেদ, সালমা খাতুন আর দাদি বসে আছেন। ড্রয়িং রুমের পরিবেশ আজ অনেক শান্ত আর আনন্দদায়ক। নোভা আর মিতালি চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে যেন একটা শান্তির সুবাতাস বইছে। ইয়ানা লিয়ানাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। ইয়ানার পরনে আজ একটা লাল পাড়ের সাদা শাড়ি। ইয়ানাকে দেখে দাদি হাসি মুখে বললেন, আয় দাদু ভাই, আমার বড় বউ আজ এত সুন্দর করে সেজেছে কেন? তোকে তো একদম পরীর মতো লাগছে রে ইয়ানা। দাদিমা, আমি তো সাধারণ একটা শাড়ি পরেছি মাত্র। আপনারা সবাই কেমন আছেন আজ? ঠিক সেই মুহূর্তে ইভান সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ইভানের কানে মায়ের কথাগুলো যেতে ইভান মুচকি হেসে সামনে এসে দাঁড়ালো। ইভান লিয়ানাকে কোলে তুলে নিয়ে ইয়ানার পাশে বসে বলল, মা, তুমি তোমার বৌমাকে এত পাম দিচ্ছ কেন? এমনিতেই ওনার ইগো অনেক বেশি, পরে তো আমাকে একদম পাত্তাই দিবে না। ইভান, আমি কবে তোমাকে পাত্তা দিলাম না? তুমি শুধু শুধু সবার সামনে আমাকে বদনাম করো কেন? হ্যাঁ, তোরা স্বামী স্ত্রী সারাক্ষণ এইভাবে ঝগড়া করিস কেন? ইয়ানামা, তুই ওর কথায় কিছু মনে করিস না। ও তোকে কতটাই ভালোবাসে
তা আমরা সবাই কাল দেখেছি। দাদি নিজের গলা থেকে একটা পুরনো আমলের সোনার হার খুলে ইয়ানার দিকে এগিয়ে দিয়ে বললেন, না, এই হারটাই আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। আজ থেকে এটাই তোর। তুই এই বাড়ির সম্মান। ইভান তোকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছে, তুই সেটা সারা জীবন ধরে রাখিস দাদু ভাই। বয়সের ফারাক নিয়ে কখনো মন খারাপ করবি না। ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না। দাদির কথাগুলো শুনে ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ইয়ানা এতদিন যে বয়সের কমপ্লেক্স আর সমাজের ভয় কুকড়ে ছিল, আজ এই পরিবারের সবার ভালোবাসা আর সম্মানে তা পুরোপুরি ধুয়ে মুছে গেল। ইয়ানা মাথা নিচু করে দাদির পা ছুঁয়ে সালাম করলো। আমি আপনাদের কথা দিচ্ছি দাদিমা, আমি ইভানকে কখনো ভুল বুঝবো না। ও আমার স্বামী, আমার সবচেয়ে বড় আশ্রয়। ঠিক সেই মুহূর্তে লিয়ানা ইভানের কোলে বসে ইভানের গালে একটা চুমু দিয়ে আধো আধো গলায় বলে উঠল, পাপা, তুমি আজ আমাকে স্কুলে নিয়ে যাবে? আমার বন্ধুদের বাবা তাদের সাথে স্কুলে যায়, তুমি যাবে তো আমার সাথে পাপা? লিয়ানার মুখে স্পষ্ট পাপা ডাক্তার শুনে ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। ইভানের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। ইভানের চোখ দুটো মুহূর্তের মধ্যে পানিতে ভরে গেল। 19 বছরের একটা ছেলে, যার নিজেরই এখনো বন্ধুত্বের সাথে আড্ডা দেওয়ার বয়স, সে আজ একটা 6 বছরের বাচ্চার বাবা ডাক শুনছে। ইভানের পুরো শরীরটা এক অদ্ভুত আবেগে কাঁপতে লাগলো। তো তুই আমাকে পাপা ডাকলি লিয়ানা? তুই আমাকে সত্যি পাপা বললি? হ্যাঁ পাপা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো। তুমি তো ওই পচা আঙ্কেলের মতো আমাকে বকা দাও না। তুমি তো আমার কিউট পাপা। ইভান লিয়ানাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ইভানের এত তীব্র আবেগ দেখে ইয়ানাও আর নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না। ইয়ানা দৌড়ে এসে ইভানের পাশে বসে ইভানের কাঁধে মাথা রাখলো। তুমি কাঁদছো কেন ইভান? লিয়ানা তো তোমাকে মন থেকে বাবা হিসেবে মেনে নিয়েছে। তুমি তো ওর সত্যিকারের হিরো। আমি বাবা হয়েছি না, এইটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি লিয়ানাকে কখনো একটা মুহূর্তের জন্য বুঝতে দিব না যে ওর আসল বাবা ওর সাথে নাই। আমি ওর জন্য পুরো পৃথিবীটা এনে ওর পায়ের কাছে রাখবো। তুই প্রমাণ করে দেখিয়েছিস ইভান, বাবা হওয়ার জন্য বয়সের দরকার হয় না, দরকার হয় একটা বিশাল হৃদয়ের। আমি আজ তোর জন্য অনেক গর্বিত বাবা। দুপুরবেলা ইভান লিয়ানাকে স্কুলে দিয়ে ইয়ানাকে নিয়ে ভার্সিটিতে আসলো। ইয়ানার কিছু পেপার সিগনেচার করানোর ছিল ডিন স্যারের কাছ থেকে। ইয়ানা ভার্সিটিতে আসতে একটু অস্বস্তি বোধ করছিল। ইয়ানার মনে হচ্ছিল ইভানের বন্ধুরা তাকে দেখলে হয়তো হাসাহাসি করবে। ইভান, আমি বরং গাড়িতেই বসি, তুমি পেপারস গুলো নিয়ে আসো। তোমার বন্ধুরা দেখলে ভাববে আমি তোমার চেয়ে অনেক সিনিয়র। আবার ওই ফালতু কথা। আপনি গাড়ি থেকে নামুন ইয়ানা। আমার বন্ধুদের কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার স্ত্রী, আর আমি আপনাকে নিয়ে সবার সামনে বুক ফুলিয়ে হাঁটবো। ইভান ইয়ানার হাত শক্ত করে ধরে গাড়ি থেকে নামালো। ইভান ইয়ানার হাত ধরে ভার্সিটির করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ভার্সিটির অনেক ছাত্রছাত্রী অবাক হয়ে তাদের দিকে ডাকাতে লাগলো। ইভান রকচটা টিফিল হিসেবে পুরো ক্যাম্পাসে পরিচিত। সেই ছেলে আজ একটা সুন্দর আর ম্যাচিওর মেয়ের হাত ধরে এত শান্তভাবে হাঁটছে। ফারহান আর ইভানের কয়েকজন বন্ধু করিডোরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। ইভান ইয়ানাকে নিয়ে সোজা তাদের সামনে গিয়ে দাঁড়ালো। ফারহান অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে ইভানকে বলল, কিরে ইভান, এই সুন্দর আপুটা কে? তুই তো আমাদের কখনো বলিস নাই। আপু না ফারহান, উনি ইয়ানা, আমার বিবাহিত স্ত্রী, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোরা সবাই ওনাকে ভাবি বলে ডাকবি। ইভানের কথা শুনে ফারহান আর বাকি বন্ধুরা স্তব্ধ হয়ে গেল, কিন্তু তারা কেউ কোনো হাসাহাসি করলো না। ফারহান খুব সম্মানের সাথে ইয়ানার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ইভান তো খুব লাকি যে আপনার মতো একটা ম্যাচিওর আর সুন্দর বউ পেয়েছে। আমাদের এই রকচটা বন্ধুকে আপনি একটু শান্ত করবেন ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আর ইভান তো এমনিতেই অনেক শান্ত। দূর থেকে সাইমা এই দৃশ্যটা দেখছিল। সাইমার বুকের ভেতরটা ঈর্ষায় আর রাগে জ্বলছিল, কিন্তু ইভানের ওই ভয়ঙ্কর ডেভিল রূপের কথা মনে করে সাইমার আর সাহস হলো না ইয়ানার সামনে আসার। ইয়ানার বুকের ভেতরের সব ভয়, সব ইনসিকিউরিটি আজ ইভানের এই সবার সামনে দেওয়া সম্মানের কারণে পুরোপুরি দূর হয়ে গেল। ইয়ানা বুঝতে পারলো ইভান সত্যি তাকে কতটা গর্বের সাথে নিজের করে নিয়েছে। রাতের বেলা ইভান আর ইয়ানার রুমের পরিবেশটা আজ এক অদ্ভুত শান্তিতে ভরা। রুমের নীল ডিম লাইটের আলোয় চারিদিকটা মায়াবী লাগছে। ইয়ানা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছে।
আজ তার মনে কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নাই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা আর প্রশান্তি। ইভান ধীর পায়ে ইয়ানার পেছন থেকে এসে ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরলো। ইভানের থুতনি ইয়ানার কাঁধের ওপর রাখা। ইভানের গায়ের কড়া পারফিউমের গন্ধ ইয়ানার নাকে এসে লাগতেই ইয়ানার শরীরটা এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠলো। আমার সিনিয়র বউটা আজ এত চুপচাপ কেন? চাঁদের দিকে তাকিয়ে কি দেখছেন ইয়ানা? আমি চাঁদ দেখছি না ইভান, আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা অনুভব করছি। তুমি কি জানো ইভান, আমার মাঝে মাঝে মনে হয় এই সব কিছু একটা সুন্দর স্বপ্ন। কাল সকালে ঘুম ভাঙলে যদি দেখি তুমি নাই, তাহলে আমি তো মরেই যাব। ইয়ানার গলার একটা চাপা ভয় আর আবেগ। ইভান ইয়ানাকে নিজের দিকে ঘুরিয়ে ইয়ানার চোখের দিকে তাকালো। ইভানের চোখের দৃষ্টি এতটাই গভীর ছিল যে ইয়ানা সেই দৃষ্টি থেকে চোখ সরাতে পারলো না। আপনি এত বোকা কেন ইয়ানা? আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আমি তো আপনাকে ছাড়া একটা নিঃশ্বাসও নিতে পারি না। আপনি আমার জীবনের সেই আলো যা আমার সব ডেভিল রূপকে শান্ত করে দিয়েছে। তুমি সত্যি অনেক ভালো ইভান। তানভীর আমাকে রিজেক্টেড বলেছিল, সমাজ আমাকে আন্টি বলে অপমান করেছিল, আর তুমি আমাকে তোমার জীবনের রানী বানিয়ে দিলে। তুমি 19 বছরের একটা ছেলে হয়েও আমাকে যে সম্মান আর নিরাপত্তা দিয়েছো, তা আমি 1000 বছর বেঁচে থাকলেও ভুলতে পারবো না। সম্মান তো আপনার প্রাপ্য ছিল ইয়ানা। আপনি যতটা সুন্দর বাইরের দিক থেকে, তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর আপনার মনটা। আমি আপনাকে কথা দিচ্ছি ইয়ানা, পৃথিবীর সব ঝড় সব কষ্ট আমি নিজের বুকে পেতে নিব, কিন্তু আপনার ওই সুন্দর চোখে আমি এক ফোঁটা পানিও আসতে দিব না। ইভানের কথাগুলো শুনে ইয়ানার চোখ দিয়ে খুশির পানি গড়িয়ে পড়লো। ইয়ানার এক মুহূর্ত অপেক্ষা না করে 2 হাত দিয়ে ইয়ানার ঘাড় শক্ত করে জড়িয়ে ধরে ইভানের বুকের ওপর মাথা রাখলো। ইয়ানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তবে এই কান্না কষ্টের না, এই কান্না এক তীব্র প্রাপ্তির। আমি তো তোমায় অনেক ভালোবাসি ইভান, অনেক ভালোবাসি। তুমি আমার স্বামী, আমার অহংকার, আমার সব। আমিও আপনাকে ভালোবাসি ইয়ানা, আমার জীবনের চেয়েও বেশি। ইভান ইয়ানার বুকটা নিজের বুক থেকে তুলে ইয়ানার চোখের পানিগুলো নিজের ঠোঁট দিয়ে খুব যত্নের সাথে মুছে নিল। ইভানের এই গভীর আর পবিত্র স্পর্শে ইয়ানার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। ইভান খুব ধীরে ধীরে ইয়ানার কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ইয়ানার কপালে একটা দীর্ঘ চুমু দিল। ইয়ানা চোখ বন্ধ করে ইভানের এই স্পর্শটুকু গ্রহণ করতে লাগলো। ইভানের ঠোঁট ধীরে ধীরে ইয়ানার কপাল থেকে ইয়ানার চোখের পাতায়, গালে আর সবশেষে ইয়ানার কাঁপতে থাকা ঠোঁটের উপর নেমে আসলো। ইয়ানা কোনো বাধা দিল না, বরং নিজেকে সম্পূর্ণভাবে ইভানের কাছে সঁপে দিল। চাঁদের আলোয় রূপের ভেতর 2 অসম বয়সের মানুষের এই তীব্র আর নির্লয়ের রোমান্টিক মিলন এক সুন্দর পরিণতি পেল। তাদের এই দীর্ঘ চুম্বন আর নীরব আলিঙ্গন প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসার কাছে বয়সের ব্যবধান, সমাজের কটু কথা আর সব ষড়যন্ত্রই হার মানতে বাধ্য। ইভান ইয়ানাকে ছেড়ে দিয়ে ইয়ানার কপালে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, এবার তো আমাকে সারা জীবন আপনার সব আদেশ মেনে চলতে হবে ইয়ানা। আপনি তো আমার সিনিয়র বউ, আর আমি তো একটা পিচ্চি ডেভিল। ফাজিল ছেলে কোথাকার, তুমি আবার ওই কথা তুলছো? তুমি কিন্তু মোটেও পিচ্ছি নাও, তুমি আমার পৃথিবীর সবচেয়ে পরিণত আর পারফেক্ট পুরুষ। আমি পারফেক্ট হতে পারি, কিন্তু আমি তো ডেভিলও, আর আমার ডেভিলগিরি তো কেবল শুরু ইয়ানা, সারা জীবন তো পড়েই আছে। ইয়ানা লজ্জায় লাল হয়ে ইভানের বুকে মুখ লুকিয়ে ফেললো। ইভান ইয়ানাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। বাইরের পূর্ণিমার চাঁদটাও যেন তাদের এই গভীর আর পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে রইল। অবসান ঘটিয়ে পেচ্ছি ডেভিল আর তার সিনিয়র বইয়ের এই অসম বয়সের প্রেম আজ এক সুন্দর আর চিরস্থায়ী পূর্ণতা পেল।